সো লাস্ট দিন আমি তোমাদেরকে এলিমেন্টারি আইডিয়া যে চ্যাপ্টারটা ছিল ওইটা আমাদের হয়ে গেছিল, এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। সো দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ ফার্স্ট মডিউল ইজ অল ডান, দ্যাট ইজ এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। সত্যি কথা বলতে গেলে আজকে আমরা কোর চ্যাপ্টার বা অ্যাকচুয়াল চ্যাপ্টারে ঢুকবো, যেখান থেকে আমাদের কোশ্চেন্স আসে। আগের চ্যাপ্টার থেকে আমাদের বেসিক্যালি এই মুহূর্তে কী কনসেপ্ট মনে রাখতে হবে। দেখো, সত্যি কথা যদি বলি, আজকের চ্যাপ্টার করার জন্য ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশানের ওই কনসেপ্টটা আমাদের মনে রাখার দরকার নেই, যে কোনটাকে কী দিয়ে রাব করলে কী হয়। তার জন্য আমি তোমাদের 14টা সাবস্টেন্স লিখিয়ে দিয়েছি, 1 to 14 সাবস্টেন্সেস, অ্যান্ড ইউ জাস্ট হ্যাভ টু মেনটেন দ্য সিকোয়েন্স অর হ্যাভ টু রিমেম্বার দ্য সিকোয়েন্স। বলেছি যদি যে ধরো দুটো সাবস্টেন্সের মধ্যে রাবিং করা হলো, সিকোয়েন্স ওয়াইজ যেটা আগে আসে সেটা পজিটিভ হবে, যেটা পরে আসে সেটা নেগেটিভ হবে, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু না। তো আজকে আমরা শুরু করবো ইলেকট্রিক ফিল্ড। ওকে, দ্য সেকেন্ড চ্যাপ্টার অফ ফার্স্ট মডিউল, চ্যাপ্টার নাম্বার 2, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড। হেডিং দাও তাড়াতাড়ি করে, চ্যাপ্টার 2। দেখি আজকে এটা কতটা করা যায়। চ্যাপ্টার 2 ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, চ্যাপ্টারটি খুব একটা কঠিন? নো, একদমই কঠিন নয়, একদম বেসিক চ্যাপ্টার। প্রত্যেকটা টপিকে আমরা খুব সুন্দর বুঝতে পারবো, কিন্তু আজ থেকে আমাদের পড়ার পাশাপাশি নিউমেরিক্যাল প্রবলেমস সলভ করতে হবে। সো ফ্রম টুমরো অনওয়ার্ডস তোমরা প্রত্যেক দিন 5টা করে প্রবলেম সলভ করে আমাকে পাঠাবে। অরিত্র, আরমান্ডো, শুভম, তিনজনকেই বললাম, ফ্রম টুমরো অনওয়ার্ডস আমাকে 5টা করে প্রবলেম সলভ করে পাঠাবে। স্যার কোথা থেকে পাঠাবো? যদি প্রবলেমস না থাকে তাহলে আমি তোমাদের পাঠিয়ে রাখবো, ঠিক আছে? নিউমেরিক্যাল প্রবলেম তোমরা ওখান থেকে সলভ করবে, তাহলেও হবে। আমি পাঠিয়ে রাখছি গ্রুপে, বেশি নয়, 5টা করে করবে। ঠিক যে টপিকগুলো আমরা পড়বো তার উপর ডিপেন্ড করে 5টা, তার বেশি করার দরকার নেই এখন, ঠিক আছে? বেশ, কালকের চ্যাপ্টার থেকে আমাদের কী কী ইনফরমেশন আজকে মনে রাখতে হবে দেখো। একটা হচ্ছে যে চার্জকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল কিউ আর স্মল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই তো? আচ্ছা, চার্জের ইউনিট কি? চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম্ব। COULOMB অর শর্ট ক্যাপিটাল সি। আর সিজিএস ইউনিট যদি আমি বলি তাহলে হচ্ছে ESU, মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অর স্ট্যাট কুলম্ব। অ্যান্ড হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এসআই অ্যান্ড সিজিএস? মানে 1 কুলম্ব ইকুয়ালস টু হচ্ছে 3 × 10⁹ ESU বা স্ট্যাট কুলম্ব। এটা একটা জিনিস ছিল। আরেকটা হচ্ছে চার্জের ডাইমেনশন। স্যার ডাইমেনশন কী ছিল? ডাইমেনশন ছিল হচ্ছে কারেন্টের ডাইমেনশন ইন্টু টাইমের ডাইমেনশন। কারেন্টের ডাইমেনশন হচ্ছে আই, বা কিছু কিছু জায়গায় এও লেখা থাকে। সো ইউ ক্যান রাইট ইট IT or AT. It's a good practice to write the dimension of any parameter within থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? নোট করে না এগুলো, আগের দিনের থেকে এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে, ঠিক আছে? অ্যানাদার থিং, মনে আছে কোয়ান্টাইজেশন অফ চার্জ করিয়েছি? কোয়ান্টাইজেশন অফ চার্জ পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয়, কোয়ান্টাইজেশন অফ চার্জ আগের দিন ভালো করে বুঝিয়ে করে দিয়েছি। টোটাল চার্জ ইকুয়ালস টু হচ্ছে নাথিং বাট, অ্যাকচুয়ালি চার্জ ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ মেনি ইলেকট্রনস। So plus minus NE. Why am I putting this plus minus sign? Because charge can be positive or negative, ঠিক আছে? এরপরে এসেছিল, এগুলো সব নোট করে রাখবে, এরপরে এসেছিল আমাদের ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। তো সেই ফান্ডামেন্টাল লটা কী ছিল? ফান্ডামেন্টাল লটা এটাই ছিল যে পজিটিভের মধ্যে রিপালশন হবে, লাইক চার্জেস রিপেল ইচ আদার, মাইনাসের মধ্যে রিপালশন হবে, আর প্লাস মাইনাসের মধ্যে অ্যাট্রাকশন হবে। ব্যাস, এই তো গল্প। এই ইনফরমেশন যদি আমাদের হাতে থাকে তাহলে আজকের চ্যাপ্টারে আমরা স্মুথলি করে বেরিয়ে যাব, কোনো চাপই হবে না। তো আজকের চ্যাপ্টারের ফার্স্ট টপিক, হেডিং দাও, কুলম্বস ল। কুলম্বস ল। অরিত্র, তোমার নোটস পাচ্ছি না কিন্তু আমি দুদিন ধরে। স্যার আমি ভুলে যাচ্ছি, খালি আজকেই পাঠিয়ে দিচ্ছি। কুলম্বস ল। শুভম, তুমি একটা জিনিস করবে, তুমি যখন নোট করছো একটু ক্লিনভাবে করবে। এখন তো বড় হয়ে গেছো, এখন বাচ্চাদের মতো করে করলে কিন্তু হবে না, একটু ক্লিনভাবে নোট করবে। আর পরীক্ষা খাতে ওরমভাবে লিখতে হবে সেক্ষেত্রে। কুলম্বস ল। তো স্যার হোয়াট ইজ কুলম্বস ল? ভালো করে শুনে নেবে কুলম্বস ল কী বলছে। দুটো পয়েন্ট চার্জ, এইটা একটা, ওকে? উই আর অলওয়েজ কনসিডারিং পয়েন্ট চার্জ। একটার চার্জ আমি নিলাম Q1, আরেকটার চার্জ আমি নিলাম Q2, ঠিক আছে? Q1 অ্যান্ড Q2। আমি আগে বুঝিয়ে নিই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা,
তারপরে তোমরা স্টেটমেন্টটা লিখে আমি যেটা লিখছি সেটা আঁকবে, একেই নোট করবে। আর এদের মধ্যে ডিস্টেন্স ধরে নাও, স্মল আর। তো দুটো চার্জ Q1 অ্যান্ড Q2, এদের মধ্যে ডিস্টেন্স ধরে নাও স্মল আর। নাও এবার তোমরা ধরে নিতে পারো যে এটা দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, বা একটা পজিটিভ একটা নেগেটিভ, সো ডাজন্ট ম্যাটার। স্যার যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে অ্যাট্রাকশন হবে, যদি পজিটিভ পজিটিভ হয় তাহলে রিপালশন হবে, যদি নেগেটিভ নেগেটিভ হয় তাহলেও রিপালশন হবে, হোয়াট এভার ইট ইজ। তো ধরে নিচ্ছি এই Q1টা Q2টাকে একটা ফোর্স দিচ্ছে ক্যাপিটাল এফ, সি ইট ইজ রিপালসিভ, কেন এদিকে ঠেলছে, বা Q2টা Q1টাকে একটা ফোর্স দিচ্ছে ক্যাপিটাল এফ। কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের যে ভ্যালুটা কিন্তু দুজনের জন্যই সেম হবে। Q1 Q2কে যে ফোর্সটা দিয়ে ঠেলবে ঠিক ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স Q2 ও Q1 এর উপরে দেবে। নাও হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দিস ফোর্স? অ্যাকর্ডিং টু Coulomb, this force is proportional to the product of two charges. The force is proportional to the product of two charges, and also this force is proportional to 1 by, I mean inversely proportional to the square of the distance between the charges, the square of the distance between the charges. তাহলে এই দুটো চার্জের মধ্যে যে ডিস্টেন্সটা কাজ করছে, ডিস্টেন্সটা কত? আর। তো সেই ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। এই দুটোকে কম্বাইন করলে আমরা কি পাবো? যদি এই দুটোকে আমরা কম্বাইন করে দিই, উই উইল গেট এফ প্রপোর্শনাল টু, ব্লু কালারে করি, এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আর প্রপোর্শনাল টু উঠে গেলে কি আসে? একটা কনস্ট্যান্ট, এফ ইকুয়ালস টু স্মল কে, ওকে, স্মল কে Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে বেসিক্যালি কুলম যেটা বললো সেটা কিছুই না, যে চার্জ দুটোর প্রোডাক্টের সঙ্গে প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল, আর স্কোয়ার অফ দ্য ডিস্টেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। সো দিস ফোর্স, দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন। This electrostatic force of attraction or repulsion is directly proportional to the product of the charges and inversely proportional to the square of the distance between them. এই হচ্ছে কুলম্বস ল। চলো স্টেটমেন্টটা লেখো। The force of attraction or repulsion, the force of attraction, আমি স্টেটমেন্টটা লেখার পরে তোমরা এই ছবিটা এঁকে এটা করে নেবে। আর যদি আগে করে ফেলো তাহলে ঠিক আছে, পরে স্টেটমেন্টটা লিখে নাও, বাট উচিত নিয়ম হচ্ছে প্রথমে স্টেটমেন্ট লিখবে, তারপরে ছবিটা আঁকবে, তারপরে এটা করে নেবে। The force of attraction or repulsion between 2 point charges at rest is directly proportional to the product of the charges and inversely proportional to the square of the distance between them, ঠিক আছে? তাহলে যা বললাম সেটাই বলেছে এখানে পাতি কথায়, প্রোডাক্ট অফ দ্য চার্জেসের সঙ্গে প্রপোর্শনাল আর স্কোয়ার অফ দ্য ডিস্টেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। গট ইট? এবার করে ফেলো এটা। where k is a proportionality constant, লিখে রাখবে where k is a proportionality constant, proportionality constant. হয়ে গেছে? মুসলাম? তাহলে f proportional to Q1 Q2, f proportional to 1 by r square, কম্বাইন করলে f proportional to Q1 Q2 by r square, আর f equals to k into Q1 Q2 by r square. This formula should be remembered throughout class 12. f equals to k into Q1 Q2 by r square. ঠিক আছে? ছোটবেলায় এটা আমাদের কাছে খুব ইজিয়ার ছিল যে f equals to k into Q1 Q2 by r square. এবার আজকে আমরা এটাকে নিয়ে একটু ডিটেলসে ঢুকবো, মুসলাম? তাহলে দুটো চার্জ Q1 আর Q2, এদের মধ্যে ডিস্টেন্স যদি
এদের মধ্যে ডিস্টেন্স যদি স্মল আর হয়, তাহলে যে ফোর্সটা কাজ করছে, যে ফোর্সটা এদের মধ্যে কাজ করছে, আমি অপোজিট দিকে কেন দিচ্ছি, ধরে নিচ্ছি রিপালসিভ ফোর্স, সেই ফোর্সের ভ্যালুটা হবে হচ্ছে কে ইন্টু Q1 Q2 by R square, where K is a proportionality constant, okay? Small k is a proportionality constant. বাট এবার আমি আসছি এই কে এর ভ্যালুতে। কে এর দুটো ভ্যালু আছে, ওকে? কে এর দুটো ভ্যালু আছে, কি কি ভ্যালু? একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে সিজিএস। এসআইতে একটা ভ্যালু আর সিজিএসে একটা ভ্যালু। কীরকম? এসআইতে কে এর ভ্যালুটা হচ্ছে 1/4 পাই এপসাইলন। 1/4 পাই এপসাইলন। স্যার যেখানে এপসাইলন জিনিসটা কি? এপসাইলন জিনিসটা হচ্ছে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। কি বললাম? যে মিডিয়ামে তোমরা দেখেছো নট নেসেসারিলি যে সবসময় এয়ার বা ভ্যাকুয়াম হবে, ম্যাক্সিমাম টাইমে আমরা এয়ার নিয়ে কাজ করি, বাট দ্য ভ্যালু ক্যান বি এনিথিং, ওকে? সো কে এর ভ্যালুটা হচ্ছে 1/4 পাই এপসাইলন। দিস ইজ এপসাইলন, অ্যান্ড এপসাইলন হচ্ছে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। পারমিটিভিটি স্পেলিং কি? PERMITT, পারমিটি, TI, পারমিটিভিটি, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, ঠিক আছে? তাহলে কে এর ভ্যালু কি? 1/4 পাই এপসাইলন। আর সিজিএসে কে এর ভ্যালু কত? সিজিএসে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, কে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে তার মানে এই যে ফোর্সের এক্সপ্রেশনটা এসছে, আমি এই ফোর্সের এক্সপ্রেশনটা দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে এসআইতে লিখবো, ঠিক এভাবে ডিভাইড করবো, আরেকটা হচ্ছে আমরা সিজিএসে লিখবো, ঠিক আছে? তো এসআই সিস্টেমের ক্ষেত্রে ফর্মুলাটা কি হচ্ছে? এই যে এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আমরা কে এর জায়গায় লিখতে পারি 1/4 পাই এপসাইলন। তাহলে ফোর্স ইকুয়ালস টু কী হয়ে যাবে? 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে আমি কি বললাম? ওয়ার এপসাইলন ইজ হোয়াট? এপসাইলন হচ্ছে পারমিটিভিটি অফ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। আর স্যার যদি এটা সিজিএস এক্সপ্রেশন হতো, তো সিজিএস এক্সপ্রেশন যদি হতো তাহলে সেক্ষেত্রে এই একই ফর্মুলা এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। যেহেতু আমরা জানি যে সিজিএসে কে এর মান হয়ে যায় 1, তাহলে এখানে জাস্ট এফ ইকুয়ালস টু কী বসিয়ে দেবো? আমরা 1 বসিয়ে দেবো। বসালে কী হয়ে যাবে? Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার। এই হচ্ছে গল্প, Q1 Q2 বাই আর স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, এবার একটা কথা বলে রাখি, ফর ভ্যাকুয়াম, or free space, for vacuum or free space, ফ্রি স্পেসে এই এপসাইলন মানে পারমিটিভিটি হয়ে যায় হচ্ছে এপসাইলন নট। এটা 0 দিয়ে লিখতে হয় নিচে। এই এপসাইলনটাকে আমরা লিখবো কি দিয়ে? এপসাইলন 0 দিয়ে, নিচে একটা 0 লিখে রাখো। পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম বা ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এবার যেহেতু এখানে কে এর কোনো ভ্যালু নেই, তাই এখানে তো ফ্রি স্পেস বা এয়ার বা ভ্যাকুয়াম বলে কোনো আলাদা ব্যাপার নেই। পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম, পরে একটা কথা বলে রাখি, আমরা পরবর্তীকালে দেখা যায় অ্যাকচুয়ালি এয়ার আর ফ্রি স্পেস কিন্তু এক জিনিস নয়। এয়ারের মধ্যে অনেক পার্টিকেলস, অনেক গ্যাস, অনেক মিডিয়াম থাকে, কিন্তু পরবর্তীকালে আমরা এয়ার আর ভ্যাকুয়ামকে একই জিনিস ধরে নিই, ঠিক আছে? তাহলে এক্সপ্রেশনটা আমাদের কি দাঁড়াচ্ছে? এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে হচ্ছে, যদি আমি ফ্রি স্পেস বা এয়ারের জন্য লিখি, তাহলে ফর্মুলাটা চলে আসছে এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। দ্যাটস ইট, দ্যাটস দ্য ফর্মুলা ইন ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম অর এয়ার। ফ্রি স্পেস, ভ্যাকুয়াম অর এয়ার। কী বললাম ফর্মুলাটা? তো স্যার আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে? একদম মুখস্থ। এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। বোঝা গেছে? সেই সঙ্গে বলে রাখি, দিস এপসাইলন নট হ্যাজ আ ভ্যালু। হোয়াট ইজ এপসাইলন নট? এপসাইলন হচ্ছে ফ্রি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম। প্রত্যেক দিন পড়া জিজ্ঞেস করবো সামনাসামনি। কী সেটা? এপসাইলন নট ইকুয়ালস টু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। ইউনিট হচ্ছে -12, হ্যাঁ, ইউনিট হচ্ছে কুলম স্কোয়ার, নিউটন ইনভার্স, মিটার টু ইনভার্স, ওকে? বলে রাখি, সিবিএসসির ছেলেমেয়েরা সাধারণত 8.854 অব্দি আর যায় না, ওই 8.85 বললেই হবে, বাট আমি তোমাদেরকে বলেই রাখলাম 8.854 ধরে রাখবে, 8.854, ঠিক আছে? এই ভ্যালুটাকে বসিয়ে আমরা যদি
1/4πε0 এর ভ্যালু ক্যালকুলেট করার চেষ্টা করি। 1/4πε0 কি আসবে? 1/4π ইন্টু এপসাইলন নটের জায়গায় বসিয়ে দিলাম 8.854 ইন্টু 10⁻⁻12। তো ক্যালকুলেট করলে দেখা যাবে ভ্যালুটা আসছে নিয়ার অ্যাবাউট 9 ইন্টু 10⁻9। স্যার আমাদেরকে মুখস্থ রাখতে হবে? ইয়েস, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ভ্যালু অফ 1/4πε0। আরমান্ডো হয়তো অঙ্কটা করেও নেবে কারণ ওর হাতে ক্যাসিও থাকবে, বাট অরিত্র অ্যান্ড শুভম সিবিএসসি বোর্ড, রিমেম্বার দ্যাট ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাসিওট, ওকে? তো তোমাকে ক্যাসিও যদি না পাও যদি তোমরা, তাহলে তোমাদের এই ভ্যালুটা মনে রাখতেই হবে, বিকজ উইদাউট রিমেম্বার দিস ভ্যালু তোমরা কোনোদিন অঙ্ক করতে পারবে না। এই ক্যালকুলেশন পরীক্ষার হলে বসে করা পসিবল নয়। অ্যান্ড হোয়াট উইল বি দ্য ইউনিট? দেখো এটা বেসিক্যালি 1/4πε0। 4π এর কোনো ইউনিট হয় না, কিন্তু এপসাইলন নট হ্যাজ এ ইউনিট, রাইট? কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু ইনভার্স। উল্টে গেছে, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স, ওকে? আবারও বলছি, তাহলে ফোর্সের এক্সপ্রেশনটা আমাদের এসআইতে কি হলো? এফ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে এপসাইলন নট হচ্ছে, যদি অন্য কোনো মিডিয়াম হয় দেন আই হ্যাভ টু রাইট এপসাইলন, but for free space or vacuum or air I have to write 4πε0. So this is the actual expression 1/4πε, where epsilon is the permittivity of any medium, and for vacuum or free space আমাদের এই এপসাইলনটাকে লিখতে হবে epsilon naught, which is the permittivity of free space or vacuum, which has a value 8.854 into 10⁻⁻12 Coulomb square Newton inverse meter to inverse। সেটা বসিয়ে আমরা 1/4πε0 এর কি ভ্যালু পেলাম হচ্ছে 9 into 10⁻9। আর এপসাইলন নটের ঠিক যে ইউনিটটা হবে তার উল্টোটা হবে, নিউটন ইনভার্স হয়ে যাবে নিউটন, মিটার টু ইনভার্স হয়ে যাবে মিটার স্কোয়ার, আর কুলম, এটা কুলম স্কোয়ার আছে না, তাহলে কুলম টু ইনভার্স হবে, কুলম টু ইনভার্স, নিউটন মিটার স্কোয়ার কুলম টু ইনভার্স। দিস ইজ দ্য ভ্যালু অফ 1/4πε0। কী লাভ হবে স্যার এতে? আমাদের লাভ এটাই হবে যে ডিরেক্টলি তোমরা ভ্যালুটা বসিয়ে দিতে পারবে এক্সপ্রেশনে। এফ ইকুয়ালস টু লিখে দিতে পারো, এই যে 1/4πε0 আছে না, এই যে 1/4πε0 আছে, এটাকে লিখে দিতে পারো 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। দ্যাটস দ্য এক্সপ্রেশন অফ ফোর্স। ঠিক আছে, তোমরা এইটা মনে রাখবে, এটা মনে রাখবে, এই দুটো, এইটা আর এইটা। আর স্যার সিজিএস হলে? আরে সিজিএস হলে তো প্লেন এইটা, কোনো ডেভিয়েশন নেই। এত অবধি তিনজনের ক্লিয়ার কিনা বলো? তো স্যার ফোর্সের দুটোই এক্সপ্রেশন, একটা হচ্ছে এসআই 1/4πε0, where epsilon naught is the permittivity of free space, which has a value 8.854 into 10⁻⁻12 Coulomb square Newton inverse meter to inverse। 1/4πε0 এর ভ্যালু স্যার বার করে ফেলেছি, তাহলে 9 into 10⁻9 হয়ে যাচ্ছে, স্যার ডিরেক্টলি বসিয়ে দিলাম ভ্যালুটা। অ্যান্ড ওয়ান মোর থিং, ছেলেমেয়েরা ভুল করে, স্যার 4πε0 এর ভ্যালু হচ্ছে 9 into 10⁻9। নো নো নো, 1/4πε0 এর ভ্যালু হচ্ছে 9 into 10⁻9, ওকে? 1/4πε0 এর ভ্যালু হচ্ছে 9 into 10⁻9। তাহলে ফোর্সের এক্সপ্রেশনটা কি আসছে? 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, বা লিখতে পারি আমরা F equals to 9 into 10⁻9 Q1 Q2 বাই আর স্কোয়ার। দ্যাটস ইন এসআই সিস্টেম, বাট হোয়াটস ইন সিজিএস সিস্টেম? সিজিএস সিস্টেমে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু 1 হয়ে যায়, তো কোন মিডিয়াম কি মিডিয়াম যায় আসে না, আলটিমেটলি ইট উইল বি F equals to Q1 Q2 বাই আর স্কোয়ার। ক্লিয়ার অর নট? Yes, sir. Okay. Yes, sir. ভেরি গুড। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে হবে, যখন তোমরা সিজিএসে করছো তো ফোর্সের ইউনিট হচ্ছে ডাইন, আর যখন এসআইতে করছো তখন ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। নোট করে নাও এত অবধি। সত্যি কথা বলতে গেলে আমাদের পুরো পড়াশোনাটাই, মানে ইলেকট্রিক ফিল্ডের পুরো পড়াশোনাটাই না এসআই সিস্টেমের উপর ডিপেন্ড করেই হবে। সিজিএস সিস্টেম ক্লাস 11-এ করা হয়ে গেছে আমাদের অলরেডি। ওকে, মুছে দিলাম। সো আমি এখন এসআই নিয়ে একটু আলোচনা করছি, ফ্রেশ করে লিখছি। দুটো চার্জ Q1 Q2, ওদের মধ্যে ডিস্টেন্স স্মল আর, একদিকে ফোর্স
এদিকেও এফ দিলাম, এদিকেও এফ দিলাম, কোনো রিপালশন নিয়েই কাজ করছি। তো এসআই এক্সপ্রেশনটা কী এসছে আমাদের? এফ ইকুয়ালস টু, ধরে নিচ্ছি এটা ফ্রি স্পেসে রয়েছে, ঠিক আছে, বাইরে, আচ্ছা ঠিক আছে, ধরলাম অন্য কোনো একটা মিডিয়ামে রয়েছে, অন্য কোনো একটা মিডিয়াম, তো কী দিয়ে লিখবো? এফ সাবস্ক্রিপ্টে এমইডি ফর মিডিয়াম। ওকে স্যার, বারবার কি এমইডি লিখতে হবে? নো নো নো, এখনকার জন্য লিখছি টু ডিফারেন্সিয়েট। তো 4 পাই এপসাইলন লিখবো না এপসাইলন নট লিখবো? শুড আই রাইট এপসাইলন আর এপসাইলন নট? স্যার মিডিয়ামটা কি মিডিয়াম, ইজ ইট স্পেসিফাইড? নো, আমরা জানি না, দেন আই হ্যাভ টু রাইট এপসাইলন। যদি এয়ার বলে দিতাম বা স্যার এয়ার কি একই জিনিস ফ্রি স্পেসের সঙ্গে? নো নো নো, ফ্রি স্পেস আর এয়ার মোটেই সেম নয়, বাট আমরা মোটামুটি ধরে নিই দ্যাট এয়ার আর ফ্রি স্পেস সেম জিনিস বা ভ্যাকুয়াম সেম জিনিস। এনিওয়েজ, তো ফর আ পার্টিকুলার or random medium, the value of force will be 1 by 4 pi epsilon q1 q2 by r স্কোয়ার। এবার যদি কেউ জিজ্ঞেস করে এই বলতো এপসাইলনের ভ্যালু কি? এপসাইলনের তো কোনো পার্টিকুলার ভ্যালু নেই, মিডিয়াম টু মিডিয়াম ভ্যারি করে এটা, তাই না? আর যদি এই একই জিনিস আমাদের এয়ারে বা ফ্রি স্পেসে হতো, আবারও বলছি এয়ার বলা উচিত নয়, বাট আমরা ধরে নিচ্ছি যে ফ্রি স্পেস আর এয়ার সেম জিনিস, তখন ফর্মুলাটা কী হয়ে যেত? 1 by 4 pi epsilon নট q1 q2 by r স্কোয়ার। স্যার আমরা তো 1 by 4 pi epsilon নটের ভ্যালু জানি, হ্যাঁ জানি, এখন বসাচ্ছি না। এখন নাও দেয়ার ইজ এ টার্ম যেটা শিখতে হবে আমরা আমাদেরকে, দ্যাট ইজ নোন অ্যাজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, কি বললাম? দেয়ার ইজ এ টার্ম নোন অ্যাজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আচ্ছা, বিফোর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, বিফোর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ওয়েট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটাকে আরেকটা জিনিস শিখিয়ে রাখি। দের ইজ এ টার্ম নোন অ্যাজ রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি, ঠিক আছে স্যার? হোয়াট ইজ রিলেটিভ পারমিটিভিটি? এটা খুব বাজে এক্সাম্পল দিই, শোনো। যখনই পরীক্ষা হয় না, একদল লোক ফোন করে, কারা? রিলেটিভ। কি করে জানো? ফোন করে, উমাগো এইরকম নাম্বার পেয়েছিস, আমার বুবুন তো এত নাম্বার পেয়েছে, এই হবেই, কারুর না কারুর বাড়িতে হয়, লাকিলি আমার বাড়িতে হয় না, কিন্তু কেউ না কেউ ফেস করেই এটা। তার বুবুন, তার পাঁচু কত নাম্বার পেয়েছে শোনাতেই হবে ফোন করে। এই বাবা তুই 70%, আমার বুবুন তো 90%, তুমি যদি 100% পাও বলবে আমার বুবুন 115% পেয়েছে, এটা করবেই কম্প্যারিজন। সো রিলেটিভের কাজ কি? রিলেট করে, কম্পেয়ার করে, এবং কম্পেয়ারটা কার সঙ্গে করবে? যে তোমার থেকে বেশি বা তোমার থেকে আইডিয়াল, ঠিক আছে? কেউ তো পুরোপুরি পারফেক্ট হয় না, তবু এটা পারফেক্ট ওকে খুঁজে নিয়ে এসে তার সঙ্গে কম্পেয়ারটা করবে অলওয়েজ। সো রিলেটিভ পারমিটিভিটি ইজ নাথিং বাট দ্য কম্প্যারিজন বিটুইন পারমিটিভিটি অফ এনি মিডিয়াম টু দ্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর এয়ার। বুঝতে পারলে? তাহলে রিলেটিভ পারমিটিভিটি, হাউ টু কম্পেয়ার? স্যার, ইট উইল বি আ রেশিও বিটুইন permittivity of any medium, permittivity of a medium মানে epsilon to the permittivity of free space, and you know this value, right? 8.854 into 10 to the power minus 12 Coulomb square Newton inverse meter to inverse। তার মানে স্যার আমাদের রিলেটিভ পারমিটিভিটি এপসাইলন সাবস্ক্রিপ্টে আর, আর ফর রিলেটিভ, ইকুয়ালস টু কী আসছে? পারমিটিভিটি অফ মিডিয়াম ডিভাইডেড বাই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ঠিক আছে? তাহলে পারমিটিভিটি অফ মিডিয়াম ইকুয়ালস টু কী আসবে? এটা এদিকে মাল্টিপ্লাই হয়ে গেলে কী হয়ে যাবে? এপসাইলন নট ইন্টু এপসাইলন আর, ঠিক আছে? এপসাইলন নট ইন্টু এপসাইলন আর, মনে রেখো, কাজে লাগবে এটা আমাদের। সো দ্যাট ইজ রিলেটিভ পারমিটিভিটি। এবার আমরা শিখছি নতুন একটা টার্ম, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। হেডিং দাও ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সত্যি কথা বলতে গেলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট টার্মটা তোমাদের পারফেক্টলি শেখানো হবে ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স চ্যাপ্টারে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ওকে। নাও ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, স্যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? বিভিন্ন বইতে বিভিন্ন জিনিসপত্র দিয়ে রিপ্রেজেন্ট করে, কোনো বইতে ক্যাপিটাল কে, কোনো বইতে স্মল কে, বাট সত্যি কথা বলতে বলে রাখি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ রিপ্রেজেন্টেড বাই কাপ্পা। স্যার এটা আবার কী জিনিস? তোমরা যখন ছোটোবেলায় ইংলিশ শিখতে, মানে যখন ইংলিশ লেটার প্রথম শেখানো হয়েছিল, ওই খাতার মধ্যে 4টে করে লাইন থাকতো না এরকমভাবে, তো তোমাদের তখন বলা হতো যে এই হাউ টু রাইট ক্যাপিটাল কে। ক্যাপিটাল কে লেখার নিয়ম হচ্ছে এরকম বড় একটা ডান্ডি হবে এত অবধি, এখান থেকে এদিকে একটা, এদিকে একটা, দিস ইজ দ্য ওয়ে টু রাইট ক্যাপিটাল কে, তাই না? অ্যান্ড হাউ টু রাইট স্মল কে, ডান্ডিটা বড়ই হবে, শুধু এইটা ছোট হয়ে যাবে, তাই তো?
সো দিস ইজ ক্যাপিটাল কে, দিস ইজ স্মল কে, বাট হোয়াট ইজ কাপ্পা? ঠিক আছে, হোয়াট ইজ কাপ্পা? যেরকম আলফা বিটা গামা ওরকম হচ্ছে কাপ্পা। ডান্ডিটাও ছোট, একটু ব্যাকা টাইপের হবে, আর এটাও ছোট, মানে পুরো সাইজটাই ছোট হয়ে যায়। দিস ইজ কাপ্পা। কি বলা হয় এটাকে? এটাকে বলা হচ্ছে কাপ্পা, মনে রাখবে, কাপ্পা। তোমরা যখন ওই প্রথম উঠেছিলে ক্লাস 11, আমি তোমাদের এগুলো করতে বলেছিলাম, আমি জানি না তোমরা পড়েছো কিনা, হয়তো পড়োনি। এই যে গ্রিক অ্যালফাবেটস, এগুলো উপরে এগুলো হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল আলফা, স্মল আলফা, এরমভাবে চলে। সো এটা হচ্ছে ক্যাপিটাল কাপ্পা, একদম কে এর মতো, আর এটা হচ্ছে স্মল কাপ্পা। তো এইটা হচ্ছে, অনেকে বলে স্যার তাহলে কাপ্পা আর কে এর মধ্যে ডিফারেন্সটা কি? স্মল কে হচ্ছে ডান্ডিটা বড় কিন্তু এটা ছোট হয়ে যায়, কাপ্পাতে পুরো সাইজটাই ছোট হয়ে যায় কে, দিস ইজ কাপ্পা। ওকে, সো বেসিক্যালি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ রিপ্রেজেন্টেড বাই কাপ্পা। যদি মনে না থাকে তখন কে কে বলবে আর কি করবে, বাট বেসিক্যালি একই হয়। তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ রিপ্রেজেন্টেড বাই কাপ্পা। স্যার অনেকক্ষণ তো বুঝলাম যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট রিপ্রেজেন্টেড বাই কাপ্পা, বাট হোয়াট ইজ দিস? হোয়াট ইজ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট? Dielectric constant is nothing but the ratio of force in air medium or force in free space to the force in medium. মানে কি বললাম? এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা হচ্ছে রেশিও অফ কোনো একটা এয়ারে ফোর্স টু কোনো একটা পার্টিকুলার মিডিয়ামে ফোর্স, এয়ারের ফোর্স বাই মিডিয়ামের ফোর্স। ঠিক আছে, অনেকে না একটা ভুল করে ফেলে, স্যার মিডিয়ামের ফোর্স বাই এয়ারের ফোর্স হবে না? নো, এপসাইলন আর যখন তোমরা বার করছিলে দুটোর মধ্যে একটু ডিফারেন্সটা লক্ষ্য করে দেখবে। ওকে, দের ইজ এ স্লাইট ডিফারেন্স। কি ডিফারেন্স? ইন কেস অফ রিলেটিভ পারমিটিভিটি ইট ওয়াজ দ্য রেশিও অফ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম টু দ্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর এয়ার, বাট ইন কেস অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইট ইজ দ্য রেশিও অফ ফোর্স ইন এয়ার টু দ্য ফোর্স ইন মিডিয়াম। ডিফারেন্সটা বুঝতে পারলে? এখানে এয়ার বা ফ্রি স্পেসটা নিচে রয়েছে, মিডিয়ামটা উপরে রয়েছে। এখানে মিডিয়ামটা নিচে রয়েছে, এয়ার বা ফ্রি স্পেসটা উপরে রয়েছে। খেয়াল রাখবে কিন্তু জিনিসটা। ওকে, আচ্ছা দেখি তো আলটিমেটলি কী আসে এটা। তো স্যার আমাদের এয়ারের জায়গায় বসে যাবে হচ্ছে 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, আর মিডিয়ামের জায়গায় বসবে 1/4 এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। তো কী টার্ম কেটে যাচ্ছে একটু দেখে নাও তো। স্যার আমাদের এখান থেকে Q1 Q2 আর স্কোয়ার 1/4 কেটে গেল, শুধু এপসাইলন নট আর এপসাইলন পড়ে রইল। কীরকমভাবে পড়ে রইল? হচ্ছে 1/এপসাইলন বাই 1/এপসাইলন নট বাই 1/এপসাইলন পড়ে রইল। তাহলে এপসাইলনটা উপরে চলে যাবে, এপসাইলন নটটা নিচে চলে আসবে। তাহলে এই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কাপ্পা ইকুয়ালস টু কী চলে আসছে? আসছে হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। এবার লক্ষ্য করে দেখো তো রিলেটিভ পারমিটিভিটি কী এসেছিল? স্যার পারমিটিভিটি অফ এনি মিডিয়াম টু দ্য পারমিটিভিটি অফ, রেশিও অফ পারমিটিভিটি অফ এনি মিডিয়াম টু দ্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কী এলো? পারমিটিভিটি অফ এনি মিডিয়াম টু দ্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ইমা স্যার তাহলে কি রিলেটিভ পারমিটিভিটি আর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট সেম জিনিস? ওয়েল আই ক্যানট সে সেম, কারণ অ্যাকচুয়ালি রিলেটিভ পারমিটিভিটিটা হচ্ছে ইউ আর কম্পেয়ারিং দ্য পারমিটিভিটি অফ এনি মিডিয়াম উইথ রেসপেক্ট টু পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। আর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে রেশিও অফ ফোর্স ইন এয়ার টু দ্য ফোর্স ইন মিডিয়াম। কিন্তু ফোর্সের এক্সপ্রেশনটা বসিয়ে ফাইনালি দেখা যাচ্ছে যে এপসাইলন আর এপসাইলন নটের রেশিওটাই আসছে। সো নিউমেরিক্যালি ইকুয়াল হয়ে গেলেও দুটো জিনিস অ্যাকচুয়ালি ইকুয়াল নয়। নিউমেরিক্যালি ইকুয়াল হচ্ছে, হ্যাঁ, বাট ইউ শুড রিমেম্বার দ্যাট স্যার রিলেটিভ পারমিটিভিটি মিনস উই আর ক্যালকুলেটিং দ্য রেশিও অফ পারমিটিভিটি অফ মিডিয়াম টু দ্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, and in case of dielectric constant we are actually calculating the ratio of between the force in air medium to the force in any medium. এবার ইভেনচুয়ালি আলটিমেটলি দেখা যাচ্ছে তো এপসাইলন আর এপসাইলন নটের রেশিওর সঙ্গে ইকুয়াল চলে আসছে। তাহলে কি এই দুটোর কনসেপ্ট থেকে আমি বলতে পারি যে সামহাউ নিউমেরিক্যালি মেনশন করছি কিন্তু, হ্যাঁ, নিউমেরিক্যালি, যে রিলেটিভ পারমিটিভিটি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এই দুটোই এপসাইলন আর এপসাইলন নটের রেশিওর সঙ্গে ইকুয়াল। আবারও বলছি, হোয়াট ইজ এপসাইলন? দিস ইজ পারমিটিভিটি অফ এনি মিডিয়াম। হোয়াট ইজ এপসাইলন নট? পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ওকে স্যার, তাহলে সেখান থেকে আমরা এখান থেকে দুটো রিলেশন পাচ্ছি। কী কী দুটো রিলেশন?
একটা রিলেশন হচ্ছে এপসাইলন আর ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন নট, আবার এটাও পাচ্ছি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে স্যার এখান থেকে এপসাইলনের ভ্যালু কি আসবে? এপসাইলনের ভ্যালু আসবে হচ্ছে এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। এখান থেকে এপসাইলনের ভ্যালু কি আসবে? একই তো জিনিসটা না, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইন্টু এপসাইলন নট। আবারও বলছি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ নট রিপ্রেজেন্টেড বাই কে, ইট ইজ কাপ্পা। উই শুড মেক আ হ্যাবিট, ইট ইজ কাপ্পা। তো স্যার এটা করে আমাদের লাভটা কী হলো? লাভটা এটাই হলো, সবসময় জেনে রাখবে কোনো দিন কোশ্চেনে তোমাদের কোনো মিডিয়ামের পারমিটিভিটি মানে এপসাইলন বলে দেবে না। ঠিক আছে, আমি বলছি প্রবলেমটা কী হবে, বুঝলাম এটা হয়েছে নোট করা। সো প্রবলেমটা এটা হবে, তোমাদের কোনোদিন কোনো মিডিয়ামের পারমিটিভিটি বলে দেবে না। তাহলে তোমাদের কি বলে দেবে? তোমাদের বলে দেবে মিডিয়ামের রিলেটিভ পারমিটিভিটি, বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলে দেয় সেটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা। সো পারমিটিভিটি কোনোদিন বলে দেবে না। ধরো দুটো চার্জ রয়েছে Q1 আর Q2। আমি আবারও বলছি, আমি এখানে যা করাবো সব কিন্তু নোট করবে, হ্যাঁ? আমি খাতায় দেখব। দুটো চার্জ রয়েছে, এফ আর এফ, দুটো ফোর্স, রাইট? তো ফোর্সের ভ্যালু কিন্তু সেমই হয়। কী হয় ভ্যালুটা আমরা জানি, 1/4 এপসাইলন নট। বাট এখানে যেহেতু মিডিয়াম নিয়ে কাজ করছি, এনি র্যান্ডাম মিডিয়াম, সো আই এম রাইটিং এপসাইলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার তোমরা হয়তো এক্সপেক্ট করলে, স্যার আমাদের এপসাইলন নট যেরকম জানা আছে সেরকমভাবে এটা তো একটা র্যান্ডাম মিডিয়াম, তাই হয়তো কোশ্চেনে আমাদের এপসাইলনের ভ্যালু গিভেন থাকবে। বাট ডোন্ট এক্সপেক্ট দ্যাট, কখনো বলা থাকে না। দ্য পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম ইজ নট গিভেন, উইল নট বি গিভেন। তো স্যার আমাদের কী করতে হবে সেক্ষেত্রে? তোমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি মানে এপসাইলন আর বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, দুটো তো নিউমেরিক্যালি ইকুয়াল না। তোমরা দেখো না, এখানটায় কে লেখো বা এপসাইলন আর লেখো, নিউমেরিক্যাল তো ব্যাপারটা জিনিসটা সেমই হচ্ছে। তো হয় রিলেটিভ পারমিটিভিটি বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া থাকবে। ওকে, এই কথাটা এখান দিয়ে লিখে রাখো পারলে, নোট দিয়ে লিখে রাখো। ইন আ নিউমেরিক্যাল প্রবলেম the permittivity of a medium in a numerical problem, the permittivity of a medium will not be given, only the dielectric constant or relative permittivity will be given. Only the relative permittivity or dielectric constant will be given. Relative permittivity or dielectric constant will be given. ঠিক আছে? তো কী লাভ হবে তাহলে স্যার তাতে আমাদের? আমরা জানি এফ ইকুয়ালস টু হচ্ছে 1/4 এই এপসাইলনের জায়গায় আমরা কি বসাতে পারি? এপসাইলন নট ইন্টু এপসাইলন আর বসাতে পারি না? এপসাইলন নট ইন্টু এপসাইলন আর, ইয়েস, ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো? তো তাহলে স্যার সেক্ষেত্রে আমরা একটা ভ্যালু জানি, কি ভ্যালু? আমরা 1/4 এপসাইলন নটের ভ্যালু জানি। হ্যাঁ, এপসাইলন আর এর কোনো ভ্যালু জানি না, ওটা তো মিডিয়াম টু মিডিয়াম ভ্যারি করবে। বাট 1/4 অরিত্র 1/4 এপসাইলন নটের ভ্যালু কত? 9 into 10 to the power 9. ভেরি গুড। সো দ্য ভ্যালু ইজ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। নিচে এক্সট্রা কী পড়ে রইল স্যার? এপসাইলন আর ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা একটা হতে পারে ফর্মুলা, বা স্যার এটাও আমাদের হতে পারে যে হয়তো ফোর্সটা দিয়ে ফোর্সে 4 এপসাইলনের জায়গায় আমরা কি লিখতে পারি? কাপ্পা ইন্টু এপসাইলন নট বা এপসাইলন নট ইন্টু কাপ্পা Q1 Q2 বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট মানে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এক্সট্রা নিচে পড়ে রইল হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা কাপ্পা ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তো স্যার আমরা দুটো একই ফর্ম দুবার করে কেন লিখলাম এই জন্য, কোশ্চেনে তোমাদের রিলেটিভ পারমিটিভ বললেও যেন না ঘাবড়ে যাও, আর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বললেও যেন না ঘাবড়ে যাও। আমি তোমাদের জন্য দুটোই করে রাখলাম। বাড়িতে কিন্তু ভালো করে দেখতে হবে, আমি তোমাদের যেগুলো করাচ্ছি না এগুলো বছর বছর করাতে বুঝতে পেরেছি যে এইভাবে করলে সুবিধা হয়। পরীক্ষায় কোশ্চেন এভাবেও দিতে পারে, ওভাবেও দিতে পারে। তোমাদের কিন্তু বাড়িতে পড়তে হবে। তোমরা যদি 3-4টে বই নিয়েও সামনে বসলে বুঝতে পারবে যে ঠিক এরকম কম্প্যাক্টভাবে কিন্তু কোনো বইতে দেওয়া নেই, প্রবলেম আছে, ঘিঞ্জি করে দেওয়া থাকে। তোমাদের ঠিক যেটা লাগে ওটা সুন্দরভাবে খাতায় করিয়ে দিচ্ছি, মুখস্থ করে নেবে। কিন্তু পরের দিন যখন আসবে আমি কিন্তু এক্সপ্রেশনটা লিখতে দেবো। ইউ শুড বি রেডি উইথ অল দ্য এক্সপ্রেশনস। আবারও বলছি, প্র্যাকটিস করবে খাতায় লিখে। আর আবারও বলছি, কাল থেকে 5টা করে নিউমেরিক্যাল প্রবলেম আমি গ্রুপে দিয়ে দিচ্ছি।
ওকে, সো উই আর ডান উইথ এভরি কনসেপ্টস অফ কুলম্বস ল, ঠিক আছে। এবার যেটা বাকি রইলো সেটা হচ্ছে এপসাইলন নটের ডাইমেনশন বার করবো, এপসাইলন নটের ইউনিট বার করবো, সেটা আমি করছি। তার আগে আমরা দুটো প্রবলেম সলভ করতে চাই, ঠিক আছে। আর একদম বাচ্চা বাচ্চা প্রবলেম হবে, একদম বাচ্চা বাচ্চা প্রবলেম সলভ করবো প্রথমে। সো লেখো, কোশ্চেনটা বলছি। একদমই ভাববে না যে কোশ্চেন কঠিন থাকবে, ঠিক আছে। একদম মানে নার্সারি গ্রেডের অঙ্ক থাকে এখানে, সত্যি কথা বলতে গেলে। কোশ্চেন লেখো। Two equal point charges are placed in air. Two equal point charges are placed in air. 10 centimeter apart. 10 centimeter apart. And the force of interaction between them is কি লেখা আছে দেখো, লিখে দিচ্ছি, 50 mg হাইফেন দিয়ে WT, 50 mg হাইফেন দিয়ে WT, ফুল স্টপ। Determine the magnitude of the charges. ঠিক আছে, তাহলে কি বললাম? টু ইকুয়াল পয়েন্ট চার্জেস আর প্লেসড ইন এয়ার 10 সেন্টিমিটার অ্যাপার্ট অ্যান্ড দ্য ফোর্স অফ ইন্টারাকশন বিটুইন দেম ইজ 50 মিলিগ্রাম ওয়েট। ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস। এবার একটা কথা তোমাদেরকে বলি, সবার আগে যেটা মনে করতে হবে, স্যার এটা কোন ইউনিটে হবে, এসআই ওর সিজিএস? ডিস্টেন্সটা কিসে বলেছে? 10 সেন্টিমিটার। তো সাধারণত এটা আমাদের এসআইতে সিজিএসেই করতে হবে। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট লুক অ্যাট দ্য ফোর্স। স্যার ফোর্সটা বলেছে 50 মিলিগ্রাম ওয়েট। নাও হোয়াট ইজ দিস? এমজি ওয়েট। যারা জানে না তাদের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হবে এটা। তো ডিস্টেন্সটাকে লিখে রাখি। প্রবলেম সলভ করার আগে সবার আগে এখানে গিভেন বলে লিখে রাখবে। স্যার ডিস্টেন্স আর দিয়ে লেখা হয়, তাই না? ডিস্টেন্সকে আমরা আর দিয়ে লিখছিলাম ছবিগুলোতে। কত বলে দিয়েছে? 10 সেন্টিমিটার অ্যাপার্ট। ওকে, আর ফোর্সটা কত বলে দিয়েছে? বলেছে হচ্ছে 50 মিলিগ্রাম ওয়েট। ম্যাক্সিমাম ছেলে মেয়ে এটাতেই কাট হয়ে যাবে। স্যার আমরা এক্সপেক্ট করেছিলাম হয় নিউটন নইলে ডাইন, এটা আবার কি দিয়েছে? মিলিগ্রাম ওয়েট। 11-এ তোমাদের পড়ানো হয়েছিল ফোর্সের দু রকমের ইউনিট হয়, ঠিক আছে, জেনে রাখো। ফোর্সের দু রকমের ইউনিট হয়, একটা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট, এটা খাতায় লিখে রাখবে। একটা হচ্ছে বিফোর ডুইং দিস নিউমেরিক্যাল প্রবলেম খাতায় লিখে রাখবে এটা। ফোর্সের দু রকমের ইউনিট হয়, একটা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। প্রত্যেকে করিয়েছিলাম তোমাদের। অ্যাবসোলিউট ইউনিট দু রকমের হয়, একটা হচ্ছে এসআই আর সিজিএস। ইকুয়ালি গ্র্যাভিটেশনাল ইউনিটও দু রকমের হয়, একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে সিজিএস, ঠিক আছে। অ্যাবসোলিউট ইউনিট মানে যখন অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হচ্ছে 1, আর গ্র্যাভিটেশনাল ইউনিট মানে হচ্ছে যখন অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আমরা জি ধরে নিচ্ছি, মানে ওই 9.8 বা 980। সেটা তো এসআই সিস্টেম সিজিএস সিস্টেমে ভ্যারি করবে। কেন স্যার এটা লাগছে কেন অ্যাক্সেলারেশন? বিকজ ফোর্স ইকুয়ালস টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই না? তো অ্যাবসোলিউট ইউনিট মানে এসআই ইউনিটটা হচ্ছে নিউটন আর সিজিএস ইউনিটটা হচ্ছে ডাইন, যেটা তোমরা জানো। বাট গ্র্যাভিটেশনাল ইউনিট হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে জি হাইফেন দিয়ে সরি কেজি এফ, হ্যাঁ, স্মল কেজি এফ, যেটার ফুল ফর্ম হচ্ছে কিলোগ্রাম ফোর্স, অর আরেকটা নামে ডাকা হয় এটাকে কিলোগ্রাম ওয়েট। তো কেজি ডাব্লিউটি একই, কেজিএফ কেজি ওয়েট একই কথা। আর সিজিএসএ হচ্ছে জিএফ মানে গ্রাম ফোর্স और জি ওয়েট হাইফেন দিয়ে, হ্যাঁ, জি ওয়েট। গ্রাম ফোর্স আর গ্রাম ওয়েট একই কথা হচ্ছে 1 কেজিএফ বা 1 কেজি ওয়েট ইকুয়ালস টু হচ্ছে 9.8 নিউটন, ঠিক আছে। আর 1 গ্রাম ফোর্স বা 1 গ্রাম ওয়েট
ইকুয়ালস টু হচ্ছে 980 ডাইন। 980 ডাইন। যার কাছে এই নলেজটা থাকবে সেই ইজিলি অঙ্কটা করে নিতে পারবে। প্রবলেমটা অন্য জায়গায়, স্যার এখানে মিলিগ্রাম বলেছে, গ্রাম বলেনি। তো কী আছে, মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করো। মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করলে কী হবে স্যার, 10⁻³ মাল্টিপ্লাই হবে। সো 50 × 10⁻³ হয়ে গেল গ্রাম ওয়েট। এবার গ্রাম ওয়েটকে তোমরা নিউটন বা ডাইনে কনভার্ট করো, কী হবে, F = 50 × 10⁻³ ইন্টু ডাইনে কনভার্ট করতে গেলে আমাদের লিখতে হবে 980, এত ডাইন। তো 50 × 980 × 10⁻³ এত ডাইন। এটাকে তোমরা ক্যালকুলেট করতেও পারো, আবার এরমভাবে ছেড়েও দিতে পারো। আই উইল সাজেস্ট এরমভাবেই ছেড়ে দাও, এরমভাবেই ছেড়ে দাও, কিছু করতে হবে না আপাতত কিছু করার দরকার নেই। বেশ স্যার, সেটা তো হলো। মিলিগ্রাম ওয়েটকে আগে গ্রাম ওয়েটে নিয়ে এলাম, তারপরে ডাইনে কনভার্ট করে দিলাম। এবার স্যার আমাদের বলে দিচ্ছে ডিস্টেন্স, আমাদের ফোর্স পেয়ে গেছি আমরা। এবার ওরা জিজ্ঞেস করেছে যে চার্জ দুটোর ভ্যালু কত। তো আমি ধরে নিচ্ছি দুটো বলে দিচ্ছে ইকুয়াল পয়েন্ট চার্জ, তাই তো। তো আমি ধরে নিচ্ছি Q1 আর Q2 দুটোর ভ্যালু সেম, তো কিউ ধরে নিলাম। তো ফোর্সের এক্সপ্রেশন কী হয়, ফোর্স ইকুয়ালস টু হয় হচ্ছে সিজিএস এক্সপ্রেশন বলেছে, সিজিএসে কের ভ্যালু কত হয়, 1 হয়ে যায়। সো F = Q1 Q2 বাই r²। F = Q1 Q2 বাই r²। চলো তাহলে কিউ এর জায়গায় Q1 Q2 জায়গায় কিউগুলো বসিয়ে দিই। তাহলে F = Q × Q মানে Q² বাই r², এটা আসছে Q² বাই r²। আচ্ছা, এখন এখান থেকে আমাদের বার করতে হবে কিউ এর ভ্যালুটা। তো চলো Q² লিখি। Q² = হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার। ফোর্স কত আছে, 50 × 980 × 10⁻³ ইন্টু ডিস্টেন্স কত বলেছে r², মানে ডিস্টেন্স কত ছিল এখান দিয়ে লিখে দিয়েছিলাম, 10 সেন্টিমিটার ছিল। তো তাহলে 10² হয়ে যাবে ওটা, ইট উইল বি 10²। তো স্যার যদি Q² ক্যালকুলেট করি, এটা চলে আসবে কি, 10² মানে হচ্ছে 100। 100 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে হচ্ছে 10⁻⁻1। 10⁻⁻1 50-র সঙ্গে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে শুধু 5। তাহলে Q² পড়ে থাকছে হচ্ছে 5 × 980। 5 × 980 মাল্টিপ্লাই করলে কত হয়, 0 40 4 49 4900। Q² এর ভ্যালু এসছে 4900। তাহলে কিউ এর ভ্যালু কি আসবে, রুট করতে হবে, √4900। তো রুট করলে কি চলে আসছে, 4900 রুট কত হয় বলো তো। 700। হ্যাঁ কত, 700। 700। তুমি তো বিদ্যাসাগর হয়ে গেছো গো। ও সরি। 700 মানে 4খানা 0 হয়ে যাবে। 70 অরিত্র ইউনিট বলো। আচ্ছা অরিত্র দাঁড়াও। আরমান্ডো বাবু একটু ইউনিটটা বলো তো কি হবে চার্জের। Sir, Coulomb. সি আরমান্ডো, কুলম ইজ ইন এসআই, ওকে, দিস ইজ সিজিএস। Sir, Stat C. Stat C or you can say yes you. Very good. Done. একটু ভালো করে যদি দেখো, প্রবলেমটা কিন্তু বড় নয়, প্রবলেমটা এইটুকুই। হ্যাঁ, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস নলেজেস, যে স্যার গ্রাম ফোর্স কী বা কিলোগ্রাম ফোর্স কী, এটা না জানলে এটা হতো না। যারা তোমরা জানো তোমরা পারবে, যারা জানে না তারা পারবে না। ডাইনে দিয়ে দিলে তো খেলাটা শেষই হয়ে যেত। চলো আরেকটা অঙ্ক মুসলাম। মুসলাম কোশ্চেন লেখো। Question number 2. The ratio of two charges is 2:3. 2:3. And their distance of separation, the charge ratio বলে দিয়েছে 2:3, and their distance of separation is 5 centimeter. Full stop.
if the force of attraction between them, if the force of attraction between them, if the force of attraction between them is 96 dyne, is 96 dyne, 96 dyne, comma, determine the magnitude of the charges, determine the magnitude of the charges, determine the magnitude of the charges. ঠিক আছে, তো কি ইজি অঙ্ক ভাবো, আমাদেরকে বলে দিয়েছে ধরো দুটো চার্জ, তো একটাকে Q1 একটা Q1 ধরলাম, একটা Q2 ধরলাম, দুটো রেশিও বলে দিচ্ছে 2:3। আচ্ছা তোমরা তো রেশিও পড়েছো, ধরো তোমাদেরকে বললাম একটা ব্যাগে 40টা বল আছে, একটা ব্যাগে 60খানা বল আছে, তো রেশিওটা কি হয়ে যাবে 4:60 বা 40:60 বা 4/6 বা 2/3, তাই তো কাটলে। তার মানে কি এটা দাঁড়াচ্ছে 2/3, মানে কি এটা দাঁড়াচ্ছে যে ব্যাগে 2খানা বল ছিল 3খানা বল ছিল না, কিন্তু ওদেরকে কাটলে সবচেয়ে ছোট যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 2:3। তো রেশিওকে ব্রেক করলে কিন্তু এটা ভেবে নিও না স্যার তাহলে Q1টা 2 আর Q2টা 3, নো নো নো। কিন্তু তোমরা যেটা করতে পারো সেটা কি একটা কমন ফ্যাক্টর ধরে নিতে পারো। এনিওয়েজ আর কি বলে দিয়েছে, ওদের সেপারেশন বলে দিয়েছে 5 সেন্টিমিটার, আবার সিজিএস। ও আর ফোর্স বলে দিয়েছে, অ্যাকচুয়ালি ফোর্সটার উপর দেখতে হয় যে ফোর্সটা কিসে দিয়েছে, সিজিএস অর এসআই। তো স্যার 96 ডাইন দিয়েছে, তার মানে সিজিএস রয়েছে, সোজা ব্যাপার। তো ফোর্সের এক্সপ্রেশন কি হয়, F ইকুয়ালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার, আবারও সিজিএসে হচ্ছে। এখন Q1 Q2 এর ভ্যালু কী করে বসাবো, তো রেশিও বলে দিয়েছে, তো চলো কমন ফ্যাক্টর ধরে নিচ্ছি। তো কমন ফ্যাক্টর ধরলাম, লেট দ্য কমন ফ্যাক্টর বি এক্স। তাহলে Q1 এর ভ্যালু কত 2x আর Q2 এর ভ্যালু 3x, বসিয়ে দিয়ে এক্স এর ভ্যালুটা বার করে দাও। তো স্যার ফোর্স হচ্ছে 96, Q1 হচ্ছে 2x, Q2 হচ্ছে 3x, আর ডিস্টেন্স হচ্ছে 5 তার স্কোয়ার। তো ওদিকে চলে গেল, তাহলে হচ্ছে 96 ইন্টু 5 স্কোয়ার ইকুয়ালস টু 2x ইন্টু 3x মানে হচ্ছে 6x স্কোয়ার। 6 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 36। তো এটা আসছে হচ্ছে x স্কোয়ার ইকুয়ালস টু 16 ইন্টু 5 স্কোয়ার। এবার লোকজন কী করে জানো তো, একটু বোকামি করে, বলে স্যার এবার ক্যালকুলেট করে ফেলি। কেন ক্যালকুলেট করবো, আমাকে এক্স বার করতে হবে না, তো অবভিয়াসলি দুদিকটাকে রুট করতে হবে আমাকে। তো রুট করে দিলাম, এক্স করে দিলাম, এটাকে রুট 16 ইন্টু 5 স্কোয়ার মানে কত হয়ে যাবে, 16 এর রুট মানে হচ্ছে 4, আর 5 স্কোয়ারের রুট মানে শুধু 5, তাহলে 4 ইন্টু 5 মানে কত হয়ে গেল 20। এটা স্কোয়ার ছিল তো তাই জাস্ট স্কোয়ারটা উঠে গেল, তাহলে এক্স এর ভ্যালু হলো 20। লোকজন বলে স্যার 20-র ইউনিট কী হবে, আর এক্স ইজ আ কমন ফ্যাক্টর। স্যার প্লাস মাইনাস কেন লিখলেন না রুট করে, প্লাস মাইনাস কেন লিখবো, কমন ফ্যাক্টরে কখনো মাইনাস হতে পারে নাকি, কমন ফ্যাক্টর ইজ অলওয়েজ আ পজিটিভ ম্যাগনিটিউড। তাহলে এক্স এর ভ্যালু 20 বেরিয়ে গেছে, তাহলে বলো Q1 এর ভ্যালু কত হবে, স্যার Q1 হবে হচ্ছে 2x মানে 2 ইন্টু 20 মানে হচ্ছে 40 ESU, আর স্যার Q2 3x মানে হচ্ছে 3 ইন্টু 20 মানে 60 ESU, 60 ESU, দ্যাটস ইট। মুসলাম নেক্সট লেখো, ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ এপসাইলন নট। স্যার আমরা তো এপসাইলন নটের ইউনিট জানি, কি জানি স্যার, এপসাইলন নট হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12, ইউনিট হচ্ছে কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু ইনভার্স। হ্যাঁ আমি জানি, বাট বেরোলো কী করে এটা আমাদের, যে কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু ইনভার্স, চলো বার করি, কী করে বেরোবে স্যার। দেখো, উই নো দ্য এক্সপ্রেশন অফ ফোর্স ইজ F ইকুয়ালস টু 1/4πε0। দুটো চার্জ যদি Q1 Q2 হয় তাহলে হচ্ছে আর স্কোয়ার, F ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তো সেখান থেকে আমাদের এপসাইলন নটের এক্সপ্রেশন কী আসবে, আসবে হচ্ছে 1/4πf Q1 Q2 বাই
আর স্কোয়ার। তো চলো ইউনিট বার করি। চার্জ দুটোর ইউনিট কী হবে? কুলম্ব ইন্টু কুলম্ব, মানে হয়ে যাবে কুলম্ব স্কোয়ার। ফোর্স হচ্ছে নিউটন, আর ডিস্টেন্স হচ্ছে মিটার, তার স্কোয়ার। তাহলে কী হলো? কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু ইনভার্স। এবার ডাইমেনশন বার করব। এফ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তো স্যার এপসাইলন নট কী হবে? এপসাইলন নট হবে হচ্ছে 1/4 Q1 Q2 বাই আর স্কোয়ার। ডাইমেনশন হবে হচ্ছে ডাইমেনশন অফ এপসাইলন নট। স্যার 4 পাই ইজ আ ভ্যালু, তার তো কোনো ডাইমেনশন হয় না। তাহলে ডাইমেনশন হবে শুধু এই ফোর্সের, আর উপরে দুখানা চার্জ আছে, চার্জ দুটো ডাইমেনশন হবে, Q1 এর ডাইমেনশন আর Q2 ডাইমেনশন। আর নিচে ডিস্টেন্স রয়েছে, তার ডাইমেনশন, তার স্কোয়ার হবে। ঠিক আছে? তো স্যার উপরে চার্জগুলোর ডাইমেনশন কত হবে? চার্জের ডাইমেনশন হচ্ছে আইটি বা এটি। তো দুখানা আইটি লিখলাম, আইটি ইন্টু আইটি, বুঝতে পারলে? দুখানা চার্জ আছে, আইটি ইন্টু আইটি, থার্ড ব্র্যাকেটে লিখি, ওয়েট, আইটি ইন্টু আইটি। আর স্যার নিচে ফোর্স হচ্ছে, আমরা জানি ফোর্সের ডাইমেনশন কী হয়, ml T⁻², তোমাদের সবাইকে করিয়েছি, ml T⁻²। আর হচ্ছে স্যার একটা ডিস্টেন্স, তো ডিস্টেন্স মানে এল, তার মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে হয়ে যাবে L⁻², এই যে স্কোয়ার রয়েছে। তাহলে ফাইনালি কী আসছে? এটা আমাদের উপরে আসছে হচ্ছে I² T², আর নিচে আসছে হচ্ছে mL³ T⁻²। তো যদি উপরে চলে যায় তাহলে এটা কী হবে? I² T², নিচে T⁻², উপরে গেলে T², মানে হয়ে যাবে T⁻4 m ইনভার্স L³ ইনভার্স। দ্যাটস ইট। কী বললাম? I² T⁻4, পজিটিভগুলোকে আগে লিখলাম, I² T⁻4, কিন্তু আমাকে এটা সিকোয়েন্সে লিখতে হবে, মানে নিয়মই হচ্ছে mLT, এগুলোকে আগে লিখতে হয়। তাহলে m ইনভার্স L³ ইনভার্স T⁻4 I², এটা হচ্ছে ডাইমেনশন, ডাইমেনশন অফ এপসাইলন নট। mLTটা আগেই লিখতে হয়। আর যদি আমরা যেটা বলছিলাম আগের দিন থেকে, যে কারেন্টের ডাইমেনশনকে ওরা আই দিয়ে না লিখে এ দিয়ে লেখে অনেকে, তাই এক্সপ্রেশনটা জাস্ট চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে যাবে? m ইনভার্স L³ ইনভার্স T⁻4 A², দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই হচ্ছে গল্প। তো বেরিয়ে গেল আমাদের ডাইমেনশন অফ এপসাইলন নট অ্যান্ড ইউনিট অফ এপসাইলন নট। বলো কি ডাউট আছে এখান থেকে? কোনো ডাউট থাকতেই পারে না। হয়ে গেছে? মুছলাম, মুছে দিলাম। এবার আমরা আসবো ইউনিট অফ চার্জ। ইউনিট অফ চার্জ, স্যার আমরা তো ইউনিট অফ চার্জ অলরেডি পড়েছি। হ্যাঁ পড়েছো, আরেকটা ইউনিট আছে, সেটাও পড়তে হবে। দেখো এসআই ইউনিট হচ্ছে, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওই 1 সেকেন্ডের জন্য ওই আগের ইয়েটা একটু দেখান না। কেস খেলছে, দাঁড়াও। হ্যাঁ আচ্ছা বলো কী হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে, সো ইউনিট অফ চার্জ, SI unit Coulomb or capital C, CGS, ESU or stat Coulomb,
এছাড়া আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে ইএমইউ। স্যার এই ইএমইউটা কি? ইএমইউ হচ্ছে ইউনিটটা ইএমইউ হয়, যার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। স্যার এটা কোন চ্যাপ্টারে ইউজ করব আমরা? তোমাদের যখন ম্যাগনেটিজম পড়াবো তখন এই ইউনিটটা আমরা ইউজ করব, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। নাও হোয়াট ইজ দ্য রিলেশন? রিলেশন হচ্ছে 1 কুলম ইকুয়ালস টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ESU। 1 EMU ইকুয়ালস টু হচ্ছে 10 কুলম, আর 10 কুলম মানে আমি বলতে পারি 10 ইন্টু 1 কুলম, আর 1 কুলমের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি। বসালে কি হবে? 10 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ESU মাল্টিপ্লাই হয়ে গিয়ে হয়ে যাবে এটা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ESU। তাহলে পুরো ফর্মটা কি আসবে? 1 EMU ইকুয়ালস টু 10 কুলম ইকুয়ালস টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ESU। তাহলে ইএমইউর সঙ্গে কুলম্বের রিলেশনটা কি? 10 কুলম, আর ইএমইউর সঙ্গে ইএসইউর রিলেশনটা কি? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ESU। দ্যাটস ইট। জাস্ট রিমেম্বার দ্যাট 1 কুলম ইকুয়ালস টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ESU। সত্যি বলছি তোমাদের এটার বাইরে আপাতত লাগছে না, জাস্ট দিস রিলেশন, দিস ইজ ইম্পর্টেন্ট। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ESU। মুসলাম, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইউনিটগুলো কুলম, ইএসইউ, এগুলোকে আমরা ডিফাইন করব। ঠিক আছে, তো হেডিং দাও ডিফাইন 1 ESU। প্রথমে আমি এই সোজাটা দিয়ে শুরু করছি। হ্যাঁ, 1 ESU বা 1 স্ট্যাট কুলম। তো লেখো ডিফাইন 1 ESU অর 1 স্ট্যাট কুলম। ডিফাইন 1 ESU or 1 stat coulomb। ঠিক আছে, এই স্ট্যাট কুলম লেখার প্যাটার্নটা লক্ষ্য করেছো? STAT পুরোটা স্মল, কিন্তু শুধু সিটা ক্যাপিটাল। আর যদি পুরো নামটা লেখো স্ট্যাট কুলম্ব, তাহলে পুরোটাই স্মলে লিখতে হবে। আচ্ছা স্যার, কী করে ডিফাইন করব? ভেরি ইজি। এই যে ফর্মুলাটা F ইকুয়ালস টু কে তো নয়, F ইকুয়ালস টু CGS এ কোনো কে নেই, কে এর ভ্যালু 1, তো F ইকুয়ালস টু Q1 Q2 বাই R স্কোয়ার, তাই না? একটা কাজ করি, আমরা ধরে নিই যে চার্জ দুটোর ভ্যালু সেম। আমি ধরে নিচ্ছি চার্জ দুটোর ভ্যালু সেম, Q1 Q2 ইকুয়ালস টু Q, আর ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম 1 সেন্টিমিটার। ডিস্টেন্সটাকে আমরা ধরে নিয়েছিলাম 1 সেন্টিমিটার। তাহলে ইকুয়াল দুটো চার্জ কত ডিস্টেন্সে রয়েছে? 1 সেন্টিমিটার অ্যাপার্ট ফ্রম ইচ আদার। আর ওই সময় ওদের উপর অ্যাক্টিং ফোর্সটাও করে দিলাম 1 ডাইন। তাহলে দেখো তো ইকুয়েশনটা কী হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তাহলে স্যার F ইকুয়ালস টু Q1 Q2 বাই R স্কোয়ারের জায়গায় যদি বসাই, F এর জায়গায় বসলো 1 ডাইন ইকুয়ালস টু চার্জগুলো হয়ে গেল Q ইন্টু Q বাই 1 সেন্টিমিটারের স্কোয়ার। তাহলে এটা আসছে হচ্ছে Q স্কোয়ার ইকুয়ালস টু 1, Q স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে Q ইকুয়ালস টু কী আসবে? প্লাস মাইনাস 1। Q ইকুয়ালস টু আসবে হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে Q এর ভ্যালু হয় হতে পারে প্লাস 1, নইলে Q এর ভ্যালু হতে পারে মাইনাস 1। সে প্লাস না মাইনাস সেটা বড় কথা নয়। দেখো, যদি দুটো প্লাস 1 হয় তাহলে ওদের মধ্যে রিপালশন হবে, যদি দুটো মাইনাস 1 হয় তাহলে ওদের মধ্যে রিপালশন হবে, যদি একটা প্লাস 1 একটা মাইনাস 1 হয় তাহলে ওদের মধ্যে অ্যাট্রাকশন হবে। সে যাকগে, কিন্তু ম্যাগনিটিউডটা হচ্ছে 1, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে হয় দুটোই প্লাস 1 ESU বা দুটোই মাইনাস 1 ESU। তো স্যার ডিফাইন করবো কী করে? ইফ টু ইকুয়াল পয়েন্ট চার্জেস, আগে শুনে নাও তারপরে আমি লিখিয়ে দিচ্ছি। কিন্তু যখনই তোমাদের বলবে না এই ধরনের ডেফিনেশনগুলো, যেগুলো আমরা স্যার নিজেরা বানাই, এই ডেফিনেশন তো নিজেরা আমরা স্টেট করছি, তাই না? এটা তো আমরা নিজেরা তৈরি করছি ডেফিনেশনটা। তো সেক্ষেত্রে কিন্তু আমি এবারের ছেলেমেয়েদেরকেও বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছি। লাস্ট দিন জাস্ট এই দুদিন আগে পরীক্ষা নিয়েছি একটা, তো প্রত্যেকের এক সমস্যা। আমি বলছি ডিফাইন 1 কুলম, মানে WB দের ওদের
ওদের তো কোনো টার্ম 1 টার্ম 2 নেই, এটা ওদের পুরোটাই রয়েছে। তোদেরকে আমি বলেছি যে ডিফাইন 1 কুলম। তো কেউ এই জায়গাগুলো দেখাচ্ছে না, তো এইটা না দেখালে নাম্বার অর্ধেক কেটে নেবে। যদি 2 থাকে তাহলে 1 দেবে, যদি 1 থেকে তাহলে হাফ দেবে। তোমাদেরকে দেখাতে হবে তো যে এলো কী করে। এটা তো কোনো বইতে কেউ লিখে দিয়ে যায়নি, তোমরা বানাচ্ছ অ্যাজ এ সায়েন্টিস্ট। বেশ ভালো কথা। তো স্যার এটা আমরা ডিফাইন করবো কী করে? ব্যাপারটা হচ্ছে টু ইকুয়াল পয়েন্ট চার্জেস, ওয়েন two equal point charges are kept at a distance of 1 centimeter from each other and the force acting upon them is 1 dyne, then the equal charges are each of 1 ESU. স্যার প্লাস না মাইনাস মেনশন করবো না, ওটা আমাদের মেনশন করার দরকার নেই। কি বললাম তাহলে? আমি এটা কিন্তু মানে মুখস্থ করে বলছি না বা বই থেকে বলছি না, আমার মুখস্থ নেই এই ডেফিনেশন। আমি এই ডেফিনেশন মুখস্থ কবে করেছি? আজ থেকে 7 বছর আগে, যখন আমি 12 দিয়েছি। আমার তো এখন এটা মনে নেই, কিন্তু আমি কি করে এটা বলতে পারছি? বিকজ আমার সামনে তো পুরোটা রয়েছে যে কিউ ওয়ান কিউ টুর ভ্যালু কিউ ইকুয়াল ধরে নিয়েছি। তাহলে টু দেখো কী করে ডেফিনেশনটা বললাম, টু ইকুয়াল পয়েন্ট চার্জেস। হ্যাঁ, একটা কথা বলে রাখি, কুলম্বস ল ইজ অল অ্যাবাউট পয়েন্ট চার্জেস। সবসময় পয়েন্ট চার্জ ধরে নিয়ে কাজটা করতে হবে। ইকুয়াল কেন? এই যে কিউ ওয়ান ইকুয়ালস কিউ টু বলে দিয়েছি। টু ইকুয়াল পয়েন্ট চার্জেস অফ সেম ভ্যালুস, আচ্ছা ইকুয়াল বলে দিলে সেম ভ্যালু বলতে হবে না। টু ইকুয়াল পয়েন্ট চার্জেস when two equal point charges are kept at a distance of 1 centimeter from each other and the force acting upon them is 1 dyne, then the each charge will be of 1 ESU. ব্যাস এই তো ডেফিনেশন। এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে বুকিশ ল্যাঙ্গুয়েজে আমাদের লিখতে হবে, আর কিচ্ছু না। চলো, এটা নোট করা হয়েছে এত অবধি? এটা নোট করে তবে কিন্তু ডেফিনেশনটা লিখতে পারবে এত অবধি করে। তাহলে আমি কী করলাম? বেসিক্যালি দুটো চার্জকে ইকুয়াল করে কিউ লিখে দিলাম, ডিস্টেন্সটা 1 সেন্টিমিটার ধরে নিলাম, ফোর্সটা 1 ডাইন করে দিলাম। তাহলে কিউ ওয়ান ইন্টু কিউ চলে আসছে 1, মানে কিউ স্কোয়ার ইকোয়াস টু 1। তাহলে কিউ ইকোয়াস টু প্লাস মাইনাস 1, প্লাস না মাইনাস সেটা ভার্মে যাক, ম্যাগনিচিউডটা হচ্ছে ইম্পর্টেন্ট। চলো ডেফিনেশন লেখো, এত অবধি করে ডেফিনেশনটা লেখো। ইফ অ্যান ইলেকট্রিক রিপালসিভ ফোর্স, ওয়েল আমার এখানে একটা প্রবলেম আছে, আই হ্যাভ আ প্রবলেম হিয়ার দ্যাট এখানে আমরা মেনশন করছি কেন রিপালসিভ ফোর্স? আমি হলে মেনশন করতাম না। সো এক কাজ করো, ডোন্ট মেনশন দ্য রিপালসিভ ফোর্স, ওকে? চলো মেনশন করো, চাপ নেই। সেটা আমি কেন বলছিলাম যে ফোর্সটা তো ম্যাগনিচিউডটা তো প্লাস মাইনাস দুটোই হতে পারে, সেই জন্য আর কি। কিন্তু ওরা এখানে ইএসইউ বলতে অ্যাকচুয়ালি পজিটিভ ইএসইউর কথা বলছে, সেই জন্য রিপালসিভ বলে দিচ্ছে। তো চলো লেখো, মানে আমি কি বলছি বুঝতে পারছো? ম্যাগনিচিউডটা তো -1 ইএসইউ হতে পারতো, তাহলে শুধু রিপালশন কেন, অ্যাট্রাকশনও হতে পারতো। কিন্তু ওরা ধরেই নিচ্ছে বাই ডিফল্ট যে দুটোই পজিটিভ 1 ইএসইউ, তাহলে রিপালশনই হবে। তো লেখো, ইফ অ্যান ইলেকট্রিক রিপালসিভ ফোর্স of 1 dyne, if an electric repulsive force of 1 dyne arises between two similar point charges kept 1 centimeter apart in air. If an electric repulsive force of 1 dyne arises between two similar point charges kept 1 centimeter apart in air, comma দিয়ে, then each point charge is called a unit charge. Full stop. This unit is known as 1 ESU or 1 stat coulomb. 1 ESU or 1 stat coulomb.
1 ESU or 1 stat coulomb কি বললো তাহলে পড়ে নাও একবার ডেফিনেশনটা কঠিন কিনা দেখো তোমাদের মনে হতে পারে স্যার এত বড় কিচ্ছু নেই বলেছে ইফ অ্যান ইলেকট্রিক রিপালসিভ ফোর্স স্যার ইলেকট্রিক রিপালসিভ ফোর্স মানে আরে চার্জ মানে তো ইলেকট্রিক চার্জেস ইলেকট্রিক রিপালসিভ ফোর্স স্যার ওয়াই রিপালসিভ ফোর্স কারণ দুটোই পজিটিভ 1 ESU তাহলে রিপালসিভই হবে বলেছে ইফ অ্যান ইলেকট্রিক রিপালসিভ ফোর্স অফ 1 ডাইন এক মিনিট if an electric repulsive force of one dyne arises between two similar point charges kept 1 centimeter apart in air comma kept 1 centimeter apart in air comma then each point charge is called a unit charge তাই তো তাহলে ব্যাপারটা কি বলছে ইলেকট্রিক রিপালসিভ ফোর্স কারণ দুটো অপোজিট চার্জ অপোজিট না মানে দুটোই ইকুয়াল অ্যান্ড পজিটিভ চার্জ তাই তো 1 ডাইন বলে দিল তাহলে ফোর্সের ভ্যালুটা 1 ডাইন হয়ে গেল 1 ডাইন অ্যারাইজেস বিটুইন টু সিমিলার পয়েন্ট চার্জেস কেপ্ট 1 সেন্টিমিটার অ্যাপার্ট ইন এয়ার তো ডিস্টেন্সটা 1 সেন্টিমিটার হয়ে গেল ঠিক আছে আর এয়ার কেন কে এর ভ্যালুটা 1 হয়ে যাবে দেন ইচ পয়েন্ট চার্জ ইজ কল্ড আ ইউনিট চার্জ দিস ইউনিট ইজ নোন অ্যাজ 1 ESU or 1 স্ট্যাট কুলম্ব বাচ্চা ডেফিনেশন ঠিক আছে ঠিক এভাবেই আমরা এবারে 1 কুলম্বটাকে ডিফাইন করব ঠিক আছে ঠিক এভাবেই আমরা 1 কুলম্বটাকে ডিফাইন করব সো কীভাবে ডিফাইন করব চলো দেখি হেডিং দাও ডিফাইন 1 কুলম্ব ডিফাইন 1 কুলম্ব ডিফাইন 1 কুলম্ব তাড়াতাড়ি করে 1 কুলম্বকে ডিফাইন করব হ্যালো কি বলছিস বাবা কাল সময় নেই রে একটুও সময় নেই আমি দেবো ওই জাস্ট আর্গুমেন্টের জায়গাটা একবার দেখি না তাহলেই হবে ঠিক আছে ঠিক আছে তেরিকা দাঁড়াও তো ওকে সো যেটা বলছিলাম নেক্সট ডিফাইন 1 কুলম্ব তো স্যার কী করে ডিফাইন করবো একই জিনিস ফোর্স ইকুয়ালস টু 1/4πε নট জাস্ট এক্সপ্রেশনটা লিখবে হ্যাঁ আগেরটা সিজিএস ছিল তাই সিজিএস এক্সপ্রেশন লিখেছিলাম এবার এসআইতে এস এক্সপ্রেশন লিখছি 1/4πε নট Q1 Q2 বাই আর স্কোয়ার হ্যাঁ 1/4πε নটের একটা ভ্যালু আমরা জানি সেই ভ্যালুটা কত ভ্যালুটা হচ্ছে 9 × 10⁹ ঠিক আছে Q1 Q2 বাই আর স্কোয়ার এটা কাজ করি আমি আর এর ভ্যালুটা ধরছি 1 মিটার
দুটো চার্জকে ইকুয়াল ধরে নিচ্ছি, Q1 ইকুয়ালস টু Q2 ইকুয়ালস টু Q। আর ফোর্সের ভ্যালুটা কত ধরবো জানো? ফোর্সের ভ্যালুটা ধরলাম হচ্ছে 9 ইন্টু 10⁹ এত নিউটন। কেউ বলতে পারবে কেন ধরলাম এটা? নিউটন কেন? এসআইতে হচ্ছে সেই জন্য। কারণ স্যার ফোর্সের ভ্যালুটাও যদি 9 ইন্টু 10⁹ হয়ে যায় তাহলে এটার ভ্যালু কেটে যাবে, আলটিমেটলি 1 পড়ে থাকবে। আমাদের 1 আনতে হবে যে করে হোক। মানে কি, ফোর্সের ভ্যালু বসাচ্ছি 9 ইন্টু 10⁹, এটার ভ্যালু বসাচ্ছি 9 ইন্টু 10⁹ যেটা রয়েছে। দুটো চার্জের ভ্যালু সেম, কিউ ইন্টু কিউ হয়ে গেল, বাই ডিস্টেন্সটা কত বলেছি আমরা? 1 মিটার, সো 1 স্কোয়ার। তাহলে এটা 9 ইন্টু 10⁹, 9 ইন্টু 10⁹ কেটে গেল, তাহলে কিউ স্কোয়ার ইকুয়ালস টু আসছে 1, ঠিক আছে? আর রুট করে দিলে কি হয়ে যাবে? কিউ ইকুয়ালস টু +-1। তাহলে কিউ এর দুটো ভ্যালু কী হতে পারে? আইদার দুটোই +1 কুলম, বা একটা +1 কুলম একটা -1 কুলম, বা দুটোই -1 কুলম, এই হতে পারে মোট কথা। তাহলে ম্যাগনিটিউডটা স্যার 1 কুলম কখন হবে? ম্যাগনিটিউডটা 1 কুলম কখন হবে? যখন দুটো ফোর্স, দুটো চার্জ, দুটো পয়েন্ট চার্জ এয়ারে রাখা থাকবে। দুটো পয়েন্ট চার্জ যখন এয়ারে রাখা থাকবে এট আ ডিস্টেন্স অফ 1 মিটার ফ্রম ইচ আদার, আর তাদের মধ্যে যদি দুটো ইকুয়াল পয়েন্ট চার্জ যদি এয়ারে রাখা থাকে এট ডিস্টেন্স অফ 1 মিটার ফ্রম ইচ আদার, আর তাদের মধ্যে যদি যে ফোর্সটা কাজ করে তার ভ্যালু যদি 9 ইন্টু 10⁹ নিউটন হয়, তাহলে দুটো চার্জের ভ্যালুই হচ্ছে ইউনিট, আর সেই ইউনিটটা কত? 1 কুলম। দুটো চার্জের ভ্যালু হচ্ছে ইউনিট অ্যামাউন্ট, সেই ইউনিট অ্যামাউন্টটা কত? 1 কুলম, ঠিক আছে? ধরে নিচ্ছি বাই ডিফল্ট দুটোই পজিটিভ 1 কুলম, সেই জন্য ওদের মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করবে। নোট করে নাও এটা। আমি আবারও বলছি, যখন তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেবে ডিফাইন 1 কুলম বা ডিফাইন 1 স্ট্যাট কুলম, সো অলওয়েজ কিন্তু তোমরা এখানটায় কী করবে? এটা দেখিনি তারপরে করবে, ঠিক আছে? নোট ডাউন। ওকে, চলো ডেফিনেশন লেখো। একই প্যাটার্নে লিখবো। ইফ অ্যান ইলেকট্রিক রিপালসিভ ফোর্স অফ 9 ইন্টু 10⁹ নিউটন, 9 ইন্টু 10⁹ নিউটন, 9 into 10⁹ Newton arises between two similar point charges, kept 1 meter apart, in vacuum or air, comma, the amount of each charge is 1 coulomb. The amount of each charge is 1 coulomb. ঠিক আছে? পাতি কথায় কি বললাম তাহলে? ইফ অ্যান ইলেকট্রিক রিপালসিভ ফোর্স, ভ্যালুটা কত বলেছে? 9 ইন্টু 10⁹ নিউটন, arises between two similar point charge, similar মানে দুটো ভ্যালু সেম, Q1 equals to Q2 equals to Q, two similar point charges kept 1 meter distance apart in vacuum or air. vacuum or air কেন বললো? যাতে এপসাইলন নট লেখা যায়, আইদার তোমাদের 1/4 পাই এপসাইলন লিখতে হতো। স্যার এখানে আমাদের যখন সিজিএস করেছিলাম তখন এটা লাগেনি কেন?
কারণ সিজিএসে তো কে এর কোনো ভ্যালুই থাকে না, ডাজেন্ট ম্যাটার এয়ারে করছো না অন্য কোনো মিডিয়ামে করছো, কোনো ডিফারেন্সই হয় না। বিটুইন টু সিমিলার পয়েন্ট চার্জেস কেপ্ট 1 মিটার অ্যাপার্ট ইন ভ্যাকুয়াম অর এয়ার, কমাতে লেখো দ্য অ্যামাউন্ট অফ ইচ চার্জ ইজ 1 কুলম। দ্যাটস ইট। তিনজনে বলো ডেফিনেশন অফ 1 ইএসইউ আর ডেফিনেশন অফ 1 কুলম ক্লিয়ার কি না, কোনো ডাউট থাকলে সেটাও বলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। সো উই আর ডান উইথ দ্য ডেফিনেশন অফ 1 কুলম অ্যান্ড 1 ইএসইউ। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে, লোকজন এই পার্টটাকে একটু ভয় পায়, যেটা করবো এবারে, দ্যাট ইজ ভেক্টর ফর্ম অফ কুলমস ল। ভেক্টর ফর্ম অফ কুলমস ল। ভেক্টর ল অফ কুলমস ল, ঠিক আছে? তো ভেক্টর ল এর আন্ডারে একটা কথা বলে রাখি, তোমাদের নেক্সট ক্লাসটা এই ভেক্টর পার্টটা কিন্তু আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ফলে তোমাদের নেক্সট যে ক্লাসটা আমি করাবো। আচ্ছা, কথা হচ্ছে স্যার আমাদের ক্লাসের টাইমিংটা কী থাকবে, একটু বলেই রাখছি আগে থাকতে, যাতে কনফিউশন না হয়। ফিজিক্স ক্লাস টাইমিং কী থাকছে? একটা হচ্ছে থার্সডে 7:30, আর ফ্রাইডে অ্যাজ ইট ইজ। আচ্ছা, এই 6:30টাকে কি 6 করা যেতে পারে? এটাকে না 6টা স্যার, হবে না স্যার। স্কুল শুরু হয়ে গেলে 6টার সময় বাড়ি ফিরবো। 6টার সময় বাড়ি ফিরবে, ওকে, তাহলে 6:30 থাকুক। 6:30 বেশ। আর কেমিস্ট্রিটা কি বলেছিলাম? কেমিস্ট্রি অ্যাজ ইট ইজ যেটা ছিল তোমাদের সেটাই থাকছে আপাতত। একটা হচ্ছে সানডে সকাল 8টা, আর ওয়েডনেসডে। আচ্ছা, আগের দিন ওয়েডনেসডে তোমাদের কটা থেকে ক্লাস করেছিলাম গো? 9:30 না? ওই 9টা থেকে ধরে রাখো, 9টা, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের টাইমিং। এবার স্যার অফলাইনের বিষয়টা কথা বলে রাখি। অফলাইন, ঠিক আছে? তোমাদের আমি অফলাইন কবে থেকে শুরু করাবো? অফলাইনই হবে তোমাদের, বেসিক্যালি অনলাইন তোমাদের হবে না। অনলাইন তোমাদের করাচ্ছি জাস্ট এই সামনের কটা দিন, ওই ওরা যখন জয়েন করে যাবে, আবার ওদের জাস্ট 11-এর এক্সাম চলছে কয়েকজনের, 11টা হয়ে যাবে ওদের, একসঙ্গে অফলাইন শুরু করে দেবো, ঠিক আছে? জাস্ট ততদিনের জন্য অনলাইন করবো, আর মাঝে মাঝে তোমাদের আমি অফলাইনে ডেকে নেবো, কোনো অসুবিধা নেই। সো এই ডেটগুলো যেগুলো তোমরা পড়ছো, একটা কথা বলে রাখছি আগে থাকতেই, এরপরে কিন্তু আর ভ্যারি করতে পারবো না, আই হোপ। তো সেক্ষেত্রে এই থার্সডেটা একটু চেঞ্জ করতে পারি, চেঞ্জ ইন দ্য সেন্স, এটা 7:30টা হয়তো 9:30 করলে 9:30 হতে পারে, এটা আপাতত 7:30 থাকুক, পরে দেখছি। এগুলো কিন্তু তোমাদের অফলাইন টাইমিং, ঠিক আছে? আদার দেন যদি এটা 9:30 করে দিই, তাহলে হয়তো এটা অফলাইন হবে, এটা অনলাইন করাতে হবে সেক্ষেত্রে, কিন্তু আপাতত এটা অফলাইন টাইমিং থাকলো। তো সেই অনুযায়ী কিন্তু পড়াগুলো সাজিও, মাথায় রেখো, মানে অফলাইন পড়াবো আমি, অনলাইন জাস্ট তোমাদের এই সামনের 2-3 সপ্তাহের জন্য, আর কিছু না। তো মাঝখানে আমি অফলাইন ডেকে নেবো, এখন অনলাইন চলবে কদিনের জন্য, 2 to 3 উইকস, তার বেশি না। এনিওয়েজ, নো নো নো, এই দুটো তোমাদের অনলাইন যেরকম চলছে চলবে, এইটা, এই দুটো, এই টাইম দুটো তোমাদের অফলাইন চলবে, সকাল 8টা আর ফ্রাইডে 6:30। মোট কথা নোট করে রাখো আপাতত টাইমগুলো, যাতে কনফিউশন না হয়। অফলাইনের দিন আমি তোমাদের আগে থাকতে জানিয়ে রাখবো, যেদিনকে তোমাদের অফলাইন ক্লাস থাকবে আমি সেদিন তোমাদের সকালবেলা জানিয়ে রাখবো, মানে যেদিন থেকে ফার্স্ট অফলাইন শুরু করাবো, ভেরি সুন, ম্যাক্স টু ম্যাক্স 2 সপ্তাহ, তার বেশি না, 2 to 3 উইকস, কারণ আমাদের অফলাইন করতেই হবে। আর আমি একটা কথা বলছি, তোমাদের তিনজনকে আমি বলছি কথাটা, 11-এ অনেক টালমাটাল হয়েছে, 12-এ কিন্তু এই ভুলটা করো না। তোমাদের প্রথম থেকে 11-এর দিকে প্রচুর অনলাইন ক্লাস করতে হয়েছে, যেই কারণে হয় পড়া বুঝতে পারোনি, নইলে পড়া করোনি, এইবার কিন্তু ভুলটা করবে না। আমি কিন্তু রেগুলার বেসিসে পরীক্ষা নেবার পড়া ধরবো, তো বাড়ি আর পড়া ধরা, পরীক্ষা ছাড়ো, টিচারদের কথা টিচারদের কাছে ছেড়ে দাও, নিজেদের পড়া নিজেরা পড়বে। তোমরা ভালো করে জানো 11-এর রেজাল্ট ভালো হয়নি, সেই জন্য তোমাদের বেটার করতে হবে। আর 12 ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, আর আমি তোমাদের 12-এর জন্য যা যা জিনিসপত্র লাগে সব প্রোভাইড করবো। পরীক্ষার জন্য আমি
যা যা জিনিসপত্র লাগে উইদিন টাইম তোমাদের হয়ে যাবে, কিন্তু তোমাদের কাজ হবে বাড়িতে গুছিয়ে পড়া পুরো। চলো এনিওয়েজ ভেক্টর, ভেক্টরের উপরে নেক্সট দিন একটা খুব বড় ক্লাস হবে আমাদের। যে সমস্ত নলেজগুলো আমাদের এই চ্যাপ্টারের জন্য লাগবে, ভেক্টর ভীষণভাবে লাগবে। উইদাউট ভেক্টর ইলেকট্রোস্ট্যাটিক্স ইজ ইম্পসিবল। আজকে আমরা ভেক্টরের উপর ছোট্ট একটা টপিক একটু করে নেবো, সেটা জাস্ট একটা বিগিনার লেভেল। সেটা হচ্ছে ভেক্টর বলতে আমরা কি বোঝাই। ভেক্টর বলতে একটা ডিস্টেন্সকে বোঝানো হয়, অ্যালং উইথ দ্য ডিস্টেন্স দেয়ার ইজ ডিরেকশন, তাই তো? তাহলে ভেক্টর মানে হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন, ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন বেসিক্যালি। আরে এনি ফিজিক্যাল প্যারামিটার যার মধ্যে ডিরেকশন থাকে, ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন, ঠিক আছে? এবার বলে রাখি, আজকে আমাদের মধ্যে দু রকম ভেক্টর আমরা ইউজ করব, একটা হচ্ছে ফোর্স ভেক্টর আর একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর। প্রথমে হেডিং দিচ্ছি ফোর্স ভেক্টর। ফোর্স ভেক্টর খুব কাজে লাগবে এটা আমাদের। ফোর্স ভেক্টর, ধরো বললাম এখানে একটা পার্টিকেল আছে বা চার্জ আছে, দ্যাট ইজ Q1, এখানে আরেকটা চার্জ আছে Q2। এবার বললাম ধরো Q1 Q2-র উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, Q1 Q2-র উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে? এদিকে ঠেলছে, এটার নাম হবে হচ্ছে F21। মাথায় একটা অ্যারো সাইন দিতে হবে, কেন স্যার? বিকজ ভেক্টর ইজ ডিনোটেড বাই অ্যারো হেড, তাই না? F21। আর এই Q2টা Q1-এর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করছে তার নাম হচ্ছে F12। স্যার হোয়াট ইজ F21 অ্যান্ড হোয়াট ইজ F12? লেটস আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ F12 অ্যান্ড F21। প্রথমে তোমাদেরকে বলছি F21, বড় করে লিখি একটু, F21। এই নোটেশনটার মানে বোঝো, হ্যাঁ, গুলিয়ে ফেলে। প্রথম যে নাম্বারটা লেখা থাকবে সেটা হচ্ছে অন, আর তার পরেরটা হচ্ছে বাই। তার মানে স্যার F21 মানে কি? F21 মানে হচ্ছে ফোর্স অন 2 বাই 1। তার মানেটা কি? তার মানে স্যার ফোর্স অ্যাপ্লাইড অন 2 বাই 1। তার মানে Q1টা Q2টাকে ঠেলছে এদিকে, ঠিক আছে? সে ঠেলছে, টানছে, যা খুশি হতে পারে। আর তাহলে স্যার F12 মানে কি হবে? F12 মানে হবে হচ্ছে, আবারও বলছি, সামনেরটা হচ্ছে অন আর পরেরটা হচ্ছে বাই। তাহলে এটা হবে হচ্ছে ফোর্স অন 1 বাই 2, ফোর্স অন 1 বাই 2। তার মানে এই Q2 চার্জটা Q1 চার্জটাকে ঠেলছে, ফোর্স অন 1 বাই 2, দিস ইজ F12, দ্যাটস ইট। এই হচ্ছে ফোর্স ভেক্টর, ফোর্স ভেক্টর। ঠিক আছে? নেক্সট এবারে আসছি ডিস্টেন্স ভেক্টর। ডিস্টেন্স ভেক্টর, ডিস্টেন্স ভেক্টর। Sir, what is distance vector? ডিস্টেন্স ভেক্টর হচ্ছে দুটো চার্জ আছে, Q1 আর Q2, ঠিক আছে? Q1 আর Q2। এবার এদের মধ্যে ডিস্টেন্স ধরে নাও R, R, ঠিক আছে? এই R দু রকমের হতে পারে যদি আমরা ডিস্টেন্সটাকে ভেক্টরে রিপ্রেজেন্ট করি। R মানে শুধু এই ডিস্টেন্সটা, বাট যদি ডিরেকশনের কথা রিপ্রেজেন্ট করি তাহলে দু রকমের হবে। একটা হচ্ছে R12 ভেক্টর, আর একটা হচ্ছে R21 ভেক্টর। তো স্যার R12 মানে কি? R12, ঠিক আছে? এটা কিন্তু ফোর্স ভেক্টর নয়, তাই এক্ষেত্রে অন আর বাই হবে না, এখানে অন্য জিনিস হবে। এটা কি? এটা ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করছে। ফোর্স হচ্ছে একটা এফেক্ট বেসিক্যালি, কোনো কিছুর উপর গিয়ে পড়ছে। আর এটা হচ্ছে একটা ডিস্টেন্স মাপা হচ্ছে। তো প্রথমটা হচ্ছে ফ্রম, আর তারপরেরটা হচ্ছে টু। তার মানে কি? R12 ভেক্টর মানে হচ্ছে ডিস্টেন্স ফ্রম 1 টু 2। তার মানে 1 থেকে 2 অবধি ডিস্টেন্সটা মেজার করেছি, ঠিক আছে? তো যদি ছবিটা এঁকে দিই পাশে, এরকম হবে। এই Q1, এই Q2, এদের মধ্যে ডিস্টেন্সটা
তোমাকে একটা অ্যারো দিতে হবে, আর কিচ্ছু না। ইউ হ্যাভ টু শো আ অ্যারো r12 ভেক্টর। তার মানে ডিস্টেন্সটা এদিক থেকে এদিকে মেজার করতে করতে গেছি। ফ্রম অ্যান্ড টু মাথায় রাখবে। নেক্সট r21, প্রথমটা বলেছি ফ্রম, তারপরেরটা টু। এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম টু টু ওয়ান, টু টু ওয়ান, q1 q2। ডিস্টেন্স মাপা হচ্ছে এখানে কোথা থেকে? ডিস্টেন্স মাপা হচ্ছে 2 থেকে 1 পর্যন্ত, ফ্রম 2 to 1। তাহলে অ্যারোটা এদিকে হবে, অ্যারোটা এদিকে হবে, অ্যান্ড দিস উইল বি r21 ভেক্টর, r21 ভেক্টর, r21 ভেক্টর। দ্যাটস ইট, r21 ভেক্টর। ঠিক আছে, বেশ, মুছলাম, মুছে দিলাম, তো উপরে থাক। তো এখন একটা জিনিস বলি, যে কোনো ভেক্টর রিপ্রেজেন্ট করার না একটা নিয়ম আছে। কোনো একটা ভেক্টর, সাপোজ ধরে নাও এ ভেক্টর, রিপ্রেজেন্টেশনের নিয়মটা হচ্ছে ওই ভেক্টরের ম্যাগনিটিউড মানে লেখা হয় মড এ ভেক্টর ইনটু ওর ডিরেকশন, সেটা হচ্ছে এ ক্যাপ। স্যার হোয়াট ইজ মড এ ভেক্টর? এটা হচ্ছে মডিউলাস অফ দ্য ভেক্টর। মডিউলাস মানে ওর ভ্যালুটা, মডিউলাস মানে ওর ম্যাগনিটিউড বা ডিস্টেন্সটা, ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর, অফ দ্য ভেক্টর। আর এ ক্যাপটা কি? এ ক্যাপটার হচ্ছে এ ক্যাপ, এটাকে বলা হয় এ ক্যাপ। এটা হচ্ছে ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর, মানে এ ভেক্টরের দিকে জাস্ট একটা ডিরেকশন, আর কিচ্ছু না। এ ক্যাপ হচ্ছে একটা ডিরেকশন অ্যালং এ ভেক্টর। তাহলে এটা হচ্ছে ওর ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করে, আর এটা হচ্ছে ওর ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে, আর কিচ্ছু না। বা এটাকে এভাবেও লিখতে পারি আমরা, যে এ ভেক্টর ইকুয়ালস টু ওর ম্যাগনিটিউড ইন্টু এ ক্যাপ। স্যার ডিফারেন্সটা কি? যদি ভেক্টর দাও তাহলে মানে মড সাইন দাও, তাহলে মাঝখানে ভেক্টরটা লিখতে হবে। আর যদি মড ভেক্টর দুটোই তুলে দাও, তাহলে শুধু নর্মালি এ লেখো, তাহলে এটা স্কেলারে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই স্কেলার কোয়ান্টিটিটার সঙ্গে ও ডিরেকশনটা মাল্টিপ্লাই করলে তবে ওটা ভেক্টর হয়। দ্যাটস ইট। স্যার এটা আমাদের লাভটা কী হবে? লাভটা এটাই হবে যে তোমরা r12 ভেক্টর, r12 ভেক্টর মানে এই ডিরেকশনটা, এটাকে কীভাবে লিখতে পারো? স্যার লিখতে পারি এটাকে মড অফ r12 ভেক্টর ইন্টু r12 ক্যাপ। এটা হচ্ছে ওর ডিরেকশন, ডিস্টেন্সটা, আর এটা হচ্ছে ওর ডিরেকশন। বা এটাও লিখতে পারি শুধু r12 মড ভেক্টর, কিচ্ছু লাগলো না, ইন্টু r12 ক্যাপ। এটা হচ্ছে ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করছে। স্যার আবার আমরা এটাও বলতে পারি, যদি r21 ভেক্টর বলি, মানে ডিস্টেন্স ফ্রম 2 to 1, তাহলে কী হবে? মড অফ r21 ভেক্টর ইন্টু r21 ক্যাপ ইকুয়ালস টু মডিউলাস, শুধু লিখলাম, ইন্টু r21 ক্যাপ। দ্যাটস ইট। আচ্ছা আরমান্ডো, তোমার কি মনে হয় না যে স্যার আমরা 1 থেকে 2 মাপি বা 2 থেকে 1 মাপি, স্যার ডিরেকশনটা যদি না কনসিডার না করি, ডিস্টেন্স তো দুটোর সমান। সো আমরা কি তাহলে লিখতে পারি না যে মড অফ r12 ভেক্টর আর মড অফ r21 ভেক্টর, মানে বেসিক্যালি উই আর অনলি কনসিডারিং দেয়ার ম্যাগনিটিউডস, মানে শুধু r12 আর r21, এটা কি একটা আরেকটার সঙ্গে ইকুয়াল নয়? হ্যাঁ স্যার, কারণ ওদের মধ্যে আমরা ডিরেকশনটা কনসিডার করিনি, জাস্ট ম্যাগনিটিউডটাকে কনসিডার করেছি। বেশ, আরেকটা জিনিস হচ্ছে, এইটা তো কোনো ভ্যালুকে রিপ্রেজেন্ট করে না, এটা হচ্ছে একটা ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে, r12 ক্যাপ, r21 ক্যাপ। স্যার r12 ক্যাপটা হচ্ছে এদিকে, আর r21 ক্যাপটা হচ্ছে এদিকে, উল্টো দিকে। তাহলে কি তোমাদের মনে হয় না যে আমার একটা জিনিস লেখা উচিত, যে r12 ক্যাপ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ r21 ক্যাপ? কেন কেন? কারণ দেয়ার ম্যাগনিটিউডস আর সেম। ম্যাগনিটিউড আবার কত হয়? দুটোরই তো ইউনিট ভেক্টর, ওই দুটো তো ইউনিট ভেক্টর, তো দুটোর ম্যাগনিটিউড 1, কিন্তু ডিরেকশনস আর অপোজিট টু ইচ আদার। তাহলে সামনে একটা মাইনাস দেওয়া উচিত কি উচিত না? হ্যাঁ স্যার, একটা মাইনাস দেওয়া উচিত। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। এত অবধি পুরো ক্লিয়ার কিনা বলো তো এই ফোর্স ভেক্টর আর ডিস্টেন্স ভেক্টর, প্লিজ এভরিওয়ান। হ্যাঁ স্যার। শুভম ক্লিয়ার? হ্যাঁ ওকে ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। এত অবধি এত সময় কারুর নেই এগুলো দেখাবে, সত্যি বলতে গেলে অনেক টাইম খায় এগুলো দেখাতে গেলে। আমি সব দেখিয়ে দেবো, চিন্তা নেই। চলো হয়েছে এত অবধি লেখা। এইবার এই ইনফরমেশানগুলোর উপর বেস করে যা শেখানো শিখিয়ে দিয়েছি, এই ইনফরমেশানগুলোর উপর বেস করে তোমরা কি করবে, তোমরা লিখবে হচ্ছে কুলম্বস ল এর ভেক্টর ফর্ম। তো লেখো ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, হেডিং দাও, মুছে দিলাম। ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। এই লোকজন ভয় মরে যায় এটা দেখলে, যারা এই আগের ইনফরমেশনগুলো মাথায় রাখবে। কি ইনফরমেশন? কিচ্ছু না, ব্যাঙের মাথা। জাস্ট ইনফরমেশন মনে রাখতে হবে তোমাদেরকে কি, যে স্যার R12 ভেক্টরের ম্যাগনিচিউড দুটো সেম, R12 হোক বা R21 হোক, বিকজ ম্যাগনিচিউড ওয়াইজ তো কোনো ডিফারেন্স নেই ওদের মধ্যে, কিন্তু ওদের ডিরেকশন কিন্তু অপোজিট টু ইচ আদার। মানে R12 ক্যাপ আর R21 ক্যাপ দে আর অপোজিট টু ইচ আদার, তাই সামনেটা মাইনাস দিতে হবে। এটা জাস্ট মনে রাখো, আর কিচ্ছু না। আর এই নোটেশনগুলো ডিস্টেন্স ভেক্টরের ক্ষেত্রে প্রথমেরটা হচ্ছে ফ্রম, পরেরটা হচ্ছে টু, আর ফোর্স ভেক্টরের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে ওয়ান, পরেরটা হচ্ছে বাই। এবার দেখি কে আটকায় তোমাদেরকে। এই একটা ফোর্স, এই একটা চার্জ, এই একটা চার্জ। দিস ইজ Q1, দিস ইজ Q2। এদের মধ্যে একটা ডিস্টেন্স আমি নিলাম, ঠিক আছে, লিখছি নর্মালি আর দিয়ে, বাট ইউ নো দিস ইজ নট আর অনলি, দিস ইজ R12 অ্যান্ড R21 ক্যাপ, যাই হোক। তো এবার ধরে নিচ্ছি দুটোই পজিটিভ, তাহলে কি করবে, Q1টা Q2টাকে রিপেল করবে, মানে Q1টা Q2টাকে এদিকে ঠেলবে। শুভম, এই যে Q1টা Q2টাকে ঠেলছে উইথ আ ফোর্স, সেই ফোর্সটাকে আমরা কি লিখবো গো? F হোয়াট, 12 or 21? F21, তাই তো? F21 ইয়েস, মানে অন হ্যাঁ টু বাই ওয়ান, ভেরি গুড। আর এদিকটায় Q2, আচ্ছা আগে F21টা লিখে রাখি আমরা, হ্যাঁ আগে F21টা লিখে রাখি। তো স্যার F21 এর এক্সপ্রেশন কী হবে? ভেরি ইজি, দ্য এক্সপ্রেশন উইল বি, যা ছিল সেম, 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই, এবার দেখো এখানে তোমাদের ডিস্টেন্সটা মেজার করতে হবে কোন দিক থেকে কোন দিকে। স্যার ফোর্সটা এদিক থেকে এদিকে আসছে, ফোর্সটা এদিক থেকে এদিকে আসছে 1 থেকে 2 এর দিকে। অরিত্র, তাহলে ডিস্টেন্স ভেক্টরটা কি হবে? R12 না R21? 1 2। ইয়েস, সো ইট উইল বি R12 স্কোয়ার। আচ্ছা স্যার এখানে কি আমরা ভেক্টর দিয়ে দেবো? না না, এখানে ভেক্টর দিয়ে লাভটা কি হবে? এটা শুধু ম্যাগনিচিউডটা, ডিরেকশনটা হবে এটার, তাহলে এখানটায় মাল্টিপ্লাই করে দিচ্ছে। কী করে মাল্টিপ্লাই করবো? আরে জাস্ট ক্যাপটা মাল্টিপ্লাই করে দাও না, R12 ক্যাপ। ও তার মানে স্যার F21 ভেক্টরটা এদিক থেকে এদিকে, ইয়েস, ক্যাপটা মাল্টিপ্লাই করলে তো হয়ে গেল। তার মানে স্যার এত অবধি ভ্যালুটা স্কেলার, তাই না? হ্যাঁ, ভ্যালুটা এত অবধি স্কেলার। আচ্ছা একটা কথা বলো তো, আমি কি এই এক্সপ্রেশনটাকে এরমভাবে লিখতে পারি, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R21 স্কোয়ার? কেউ কেউ বলবে কেন স্যার 1 2 না লিখে 2 1 কেন লিখবো? আরে ভাই ওটা তো স্কেলার ফর্ম, এটা তো জাস্ট দ্য ম্যাগনিচিউড, এখানে কি আমি ভেক্টর সাইন দিয়েছি? না স্যার। সো R21 দাও আর R12 দাও, ম্যাগনিচিউড তো একই হবে, শুধু এখানটায় এটাকে তোমাদের সেম রাখতে হবে, R12 ক্যাপ। ডোন্ট চেঞ্জ দিস ডিরেকশন, ওকে, ডোন্ট চেঞ্জ দিস ডিরেকশন, ডিরেকশন শুড বি সেম। বেশ, এবার আরেকজন বললো স্যার যদি আমি এরকম করে দিই 1/4 পাই এপসাইলন নট, তুমি তো বললে যে যে এই R12 স্কোয়ারটাকে আমরা R21 স্কোয়ার লিখতেই পারি। হ্যাঁ লিখতেই পারো, কিন্তু যদি স্যার আমরা ডিরেকশনটাকেও R12 ক্যাপ না লিখে R21 ক্যাপ লিখি, R21 ক্যাপ, তাহলে কি হবে বলো? এটা কি লেখা যায়? ক্যান আই রাইট দিস? নিচেরটা তো না হয় ম্যাগনিচিউড, কিন্তু এটা তো ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে, তাহলে R12 ক্যাপকে আমি R21 ক্যাপ লিখতে পারি? স্যার তাহলে তো মনে হচ্ছে ডিরেকশন। ইয়া, কিন্তু লিখতে পারি যদি সামনে একটা মাইনাস সাইন দিয়ে দিই। ওকে স্যার, মাইনাস সাইন দিয়ে দিলে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, মাইনাস সাইন দিয়ে দেওয়া মানে তো ডিরেকশনটা উল্টে দিচ্ছ, তার মানে কি R2 অ্যান্ড ক্যাপ মানে এদিকে মাইনাস মাল্টিপ্লাই করলে ডিরেকশনটা আবার এদিকে হয়ে যাচ্ছে, তো ঠিকই আছে, অসুবিধা নেই। নেক্সট, এবার স্যার F12 ভেক্টর মানে অন
1/2, ধরে নিচ্ছি এদিকটাই হলো, তাহলে কোন দিক থেকে কোন দিকে আসছে, 2 থেকে 1-এর দিকে আসছে। সো F12 ভেক্টর ইকুয়ালস টু হবে হচ্ছে 1/4πε0 Q1 Q2 বাই R21 স্কোয়ার ইন্টু R21 ক্যাপ, 2 থেকে 1-এর দিকে যাচ্ছে। এবার স্যার যেটা বলছিলাম যে এখানটাতে এটা তো স্কেলার ভ্যালু, অনলি দ্য ম্যাগনিটিউড, তাহলে R21কে আমি চাইলে লিখতেই পারি R12 স্কোয়ার ইন্টু R12 ক্যাপ। হ্যাঁ স্যার লিখতেই পারি, এক মিনিট। ইয়া, সো এবার না ভুল লিখলাম R12 ক্যাপ না, এটাকে R21 ক্যাপই লিখতে হবে। তো ডিরেকশন শুড বি সেম, এটা চেঞ্জ করতে পারি, R21কে R12 লিখতে পারি, বাট দ্য ডিরেকশন শুড বি সেম, ঠিক আছে? ওকে, এখন স্যার আমরা কি 1/4πε0 এই Q1 Q2 বাই R12 স্কোয়ার যেটা আছে, ডিরেকশনটাও কি আমরা R21 ক্যাপ R12 ক্যাপ লিখতে পারি, R21 ক্যাপ না লিখে? কি করতে হবে অরিত্র, তাহলে সামনে একটা মাইনাস। দিতে হবে। ইয়েস, ভেরি গুড, এটা সামনে জাস্ট মাইনাস বসিয়ে দিতে হবে, দ্যাটস ইট, লিখে ফেলো। এবার দেখো তো, শুধু এই মাইনাসটা বাদ দিয়ে যদি তোমাদেরকে বলি, এই এক্সপ্রেশনটাকে একটু চেনা চেনা লাগছে। আমি নিচ দিয়ে লিখছি একটু, F12 ভেক্টর ইকুয়ালস টু আমাদের কি এসছে, মাইনাস 1/4πε0 Q1 Q2 বাই R12 স্কোয়ার ইন্টু R12 ক্যাপ। এই মাইনাস সাইনটা বাদ দিয়ে দেখো তো এইটা একটু চেনা চেনা লাগছে কিনা, কোথাও দেখেছো কিনা? হ্যাঁ স্যার, এটাই তো F21 ভেক্টর, এই যে প্রথমেই লিখেছি মাইনাসটা বাদ দিয়ে। তাহলে কি এই পুরোটা মাইনাসটা বাদ দিয়ে পুরোটাকে যে আমি F12 ভেক্টর লিখতে পারি? হ্যাঁ স্যার, লেখা যায়, পুরোটাকে আমরা F12 ভেক্টর লিখতে পারি। তো সেখান থেকে আমাদের কি প্রুফ হলো, স্যার F12 ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে বেসিক্যালি মাইনাস অফ F21 ভেক্টর। তার মানে কি? তার মানে হচ্ছে স্যার ওরা ম্যাগনিটিউড ওয়াইজ সেম, ম্যাগনিটিউডে কোনো মাইনাস দেবে না। হ্যাঁ, মডিউলাস অফ F12 ভেক্টর ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ F21 ভেক্টর, ম্যাগনিটিউড ওয়াইজ ওরা সেম, F12 ইকুয়ালস টু F21, কিন্তু যখন ভেক্টর দিচ্ছি মাথায় তখন সামনে একটা মাইনাস সাইন রাখতে হবে, দ্যাটস ইট। এই হচ্ছে কুলম্বস ল এর ভেক্টর ফর্ম। লোকজন এটা দেখলে হাত পা কাঁপিয়ে ফেলে, এই স্যার পারবো না। প্রত্যেকবার তোমাদের বন্ধু বান্ধব থেকে জিজ্ঞেস করবে, হ্যাঁ কুলম্বস ল বুঝি জানিস তো, কিন্তু ভেক্টর ফর্মটা বুঝি না। আরে কি আছে ভেক্টর ফর্মে? যে ডিস্টেন্স ভেক্টর আর যে ফোর্স ভেক্টর বুঝবে সে এটা বাচ্চাদের মতো করে ফেলবে। বলো তিনজনে ক্লিয়ার কিনা এত অব্দি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড, করে ফেলো, নোট করে ফেলো। মুসলাম, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, ধরো তোমাদেরকে বললাম
নর্মাল ফর্মের কথা বলছি, 1 এর উপর 2 এর এফেক্ট মানে ফোর্স অন 1/2 কী করে লিখবো আমরা? F12 ভেক্টর। তো F12 এর এক্সপ্রেশনটা কী হবে বুঝতে পারছো? হবে হচ্ছে 1/4πε0 দুটো চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা অরিত্র কোন দিক থেকে হবে, 1-2 না 2-1? অরিত্র লিফট করে বেরিয়ে গেল। আরমান্ড বলো তো 1-2 হবে না 2-1 হবে? ফোর্স অন 1/2 মানে 1 এর উপর এফেক্ট পড়ছে 2 এর, তাহলে 2 এর দিক থেকে ডিস্টেন্সটা মাপবো না 1 এর দিক থেকে, মানে ইট উইল বি R21 অর R12। স্যার 1 2 সি আরমান্ড 1-2 তুমি আচ্ছা 1-2 ছবিতে দেখো F12 ভেক্টরটা কোন দিকে রয়েছে? টুয়ার্ডস লেফট, তাই না? টুয়ার্ডস লেফট মানে তুমি কোন দিক থেকে কোন দিকে আসছো, 1 থেকে 2 এর দিকে না 2 থেকে 1 এর দিকে? কামিং ফ্রম 2 to 1 না, দেন ইট উইল বি R21। কেন আমি ভেক্টর ফর্মের সময় কি বলেছি ডিস্টেন্স ভেক্টরে? প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রম, তো তুমি আসছো 2 এর দিক থেকে, এই যে এদিকে যাচ্ছ F12 ভেক্টরটা নিয়ে, তো তুমি 2 এর দিক থেকে আসছো, কোন দিকে যাচ্ছ? 1 এর দিকে। সো ইট উইল বি R21 অর R12। এবার বলো তুমি 2 থেকে 1 এর দিকে আসছো, সো ইট উইল বি R21 তার স্কোয়ার ইন্টু R21 ক্যাপ, দ্যাটস ইট। হেডিং দাও, প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তাহলে লেখো সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন প্রিন্সিপাল লেখো, সুপারপজিশন প্রিন্সিপাল। You know what is superposition? Superposition principle. What is superposition? Superposition মানে হচ্ছে যখন কোনো একটা সাবস্টেন্সের উপরে অনেকগুলো এফেক্ট একটা সঙ্গে আরেকটা অ্যাড হতে থাকে, মানে অনেকগুলো এফেক্ট যখন একসঙ্গে কোথাও পড়ে সেটাকে বলে সুপারপোজ হওয়া বা সুপারপজিশন প্রিন্সিপাল, মানে যে প্রিন্সিপালের জন্য এটা হয় দ্যাট ইজ নোন অ্যাজ সুপারপজিশন প্রিন্সিপাল। এবার আমি ধরলাম এখানে বেশ কয়েকটা চার্জ আছে, Q1, Q2, Q3, Q4 ডট 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 এরকম অনেকগুলো আছে আপ টু Qn, ঠিক আছে? এখানে একটা ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স, Q1 থেকে Q2, Q1 থেকে Q3, Q1 থেকে Q4, আবার এখান থেকে এরকমভাবে Q1 থেকে Qn। আচ্ছা, সো অরিত্র তোমাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, আমাকে বলতে পারবে যদি আমি ভেক্টর ফর্মে জিজ্ঞেস করি, ধরো আমি সবকটা চার্জের জন্য এই Q2, Q3, Q4, Q5, Q6 এরকম করতে করতে আপ টু Qn অবধি যতগুলো চার্জ আছে সবকটার এফেক্ট বার করতে চাইছি অন Q1, ঠিক আছে? সো ক্যান ইউ টেল মি হাউ টু রাইট দ্য ফোর্স অন Q1 বাই Q2? স্যার স্যার F12 1-2 কেন? কারণ ফোর্স, সবাই ভালো করে শোনো, হ্যাঁ, ফোর্স অন 1/2। বেশ, আচ্ছা ফর্মুলাটা কী হবে যেটা জিজ্ঞেস করছিলাম, 1/4πε0, একটা চার্জ হচ্ছে Q1 আর একটা চার্জ হচ্ছে Q2। এবার ওদের মধ্যে ডিস্টেন্সটা কোন দিক থেকে মেজার করা হবে? আরমান্ড তোমাকে জিজ্ঞেস করছি, ডিস্টেন্সটা কোন দিক থেকে মেজার করা হবে, 2 থেকে না 1 থেকে? স্যার 2 থেকে। সো 2 থেকে যদি মেজার করা হয় ইট উইল বি R12 অর R21? স্যার 2 1। ভেরি গুড, দ্যাটস ইট, এই তো ব্যাপার। সো R21 স্কোয়ার, সেটা তো শুধু স্কেলার হলো। এটা তো স্যার 1-2 হলেও তো মানে না না না, কনফিউজ করো না এখন, ছেড়ে দাও। আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো, ইউ আর টকিং অ্যাবাউট দ্য ম্যাগনিটিউড অনলি, বাট ঠিক আছে আমি নোটেশনটা একবারে বলছি, ওর মধ্যে যেতে যাবো না এখন। সো R21 স্কোয়ার, তো সেটা শুধু স্কেলার হলো, এবারে ভেক্টরে কী করে কনভার্ট করবো? R21 ভেক্টর দিয়ে হয়ে গেল। সেরকমভাবে যদি তোমাকে বলি যে শুভম, ফোর্স অন 1
বাই 3 এক্সপ্রেশনটা কী হবে তাহলে? F13 ভেক্টর ইকুয়ালস টু কী আসবে? 1/4πε0, চার্জ দুটো হচ্ছে Q1 আর Q3। বলো শুভম, আমরা ডিস্টেন্সটা R13 লিখবো না R31 লিখবো? R31, right? From 3 to 1. So R31 square into R31 cap. তো এরকমভাবে চলতে থাকবে আপ টু F1n, 1n মানে ফোর্স অন 1 বাই nth চার্জ ইকুয়ালস টু কী হবে? 1/4πε0 Q1 into Qn by Rn1 square into Rn1 cap. তো সব কটার এফেক্ট যদি আমি অ্যাড করে দিই, দ্যাট উইল বি দ্য টোটাল ফোর্স অন চার্জ 1 ডিউ টু অল দ্য ফোর্সেস। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো, তো স্যার সেটা তো এমনি করলেও হতো, ওয়াই আর উই ইউজিং দ্য ভেক্টর ফর্মুলা? কারণ সব কটা চার্জের জন্য তো ডিরেকশন সেম হবে না। ধরো Q1টা এখানে রয়েছে Q1, তো Q2 ধরো এটাকে এরমভাবে এদিকে ঠেলবে, Q3 ধরে নাও এদিকে ঠেলবে, Q4 ধরো এদিকে ঠেলবে, Q5 ধরো এদিকে ঠেলবে। তো ডিরেকশনগুলো তো সেম হচ্ছে না, না, বিভিন্ন দিকে কাজ করছে। তাই যদি তোমরা অলরেডি ভেক্টর কনসিডার করেই কাজটা করো, তাহলে তোমরা ম্যাগনিটিউডের সঙ্গে সঙ্গে ডিরেকশনটাকেও কনসিডার করে নিচ্ছ, তাহলে অসুবিধা হবে না। তখন নর্মালি যোগ অ্যাড করতে পারো ওদেরকে, আদারওয়াইজ অ্যাড করা উচিত নয়। সো দ্য টোটাল ফোর্স অন চার্জ 1 ইকুয়ালস টু হচ্ছে, সবকটাকে অ্যাড করে দেবো আমরা, F12 ভেক্টর প্লাস F13 ভেক্টর, মানে ফোর্স অন 1 বাই 2, ফোর্স অন 1 বাই 3, ফোর্স অন 1 বাই 4, প্লাস ডট 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 আপ টু ফোর্স অন 1 বাই n, এরকম চলতেই থাকবে এটা, ঠিক আছে? তাহলে F1 ভেক্টর ইকুয়ালস টোটাল কত আসছে? প্রত্যেকটাই হবে, এটা হচ্ছে 1/4πε0 Q1 Q2 বাই R12 স্কোয়ার ইন্টু R12 ক্যাপ প্লাস 1/4πε0 Q1 Q3 বাই R13 স্কোয়ার ইন্টু R13 ক্যাপ প্লাস 1/4πε0 Q1 ইন্টু Q4 বাই R12 কেন লিখছি, ধর আমারও মাথা খারাপ হয়ে গেছে। R21 স্কোয়ার R21 ক্যাপ, R31 স্কোয়ার R31 ক্যাপ, R41 স্কোয়ার R41 ক্যাপ প্লাস ডট 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 ডট, তোমরা পরের লাইনে কন্টিনিউ করবে, প্লাস ডট 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 প্লাস 1/4πε0 Q1 ইন্টু Qn বাই R1n স্কোয়ার ইন্টু Rn1 স্কোয়ার ইন্টু Rn1 ক্যাপ। সব কটা থেকে তোমরা 1/4πε0 কমন যদি নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে? Q1 Q2 বাই R21 স্কোয়ার ইন্টু R21 ক্যাপ প্লাস Q1 Q3 বাই R31 স্কোয়ার ইন্টু R31 ক্যাপ প্লাস Q1 Q4 বাই R41 স্কোয়ার ইন্টু R41 ক্যাপ প্লাস ডট 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 Q1 Qn বাই Rn1 স্কোয়ার ইন্টু Rn1 ক্যাপ। নোট করে নাও, অরিত্র পরের দিনের জন্য হেডিং দিয়ে রাখো, তো আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটা বাড়ির পড়া লেখো, বাড়ির পড়া। সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স বিটুইন, সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স বিটুইন কুলম্বিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। এই কুলম্বসের ল দিয়ে যে ফোর্সটা বার করছে, এটা কি বলা হয়? কুলম্বিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা বাড়ির পড়া দিলাম, অবশ্যই করবে। আর কালকে আমি 5টা, জাস্ট এই কুলম্বস ল থেকেই 5টা, একই প্রবলেম না, চার্জ দেওয়া হচ্ছে, ডিস্টেন্স দেওয়া হচ্ছে, তোমাদের ফোর্স বার করতে হচ্ছে, বা ফোর্স দেওয়া থাকছে, ডিস্টেন্স দেওয়া থাকছে, চার্জ বার করতে হবে, বা চার্জ ফোর্স দেওয়া থাকছে, ডিস্টেন্স বার করতে, ওই ধরনের প্রবলেমগুলো
তো তোমরা বাড়িতে এটা থেকে রোজ 5টা করে প্রবলেম সলভ করবে, ঠিক আছে? আরমান্ডো, তুমি একটা কাজ করবে, তোমাকে দায়িত্ব দিলাম, কালকে, আজকে করতে হবে না, কালকের মধ্যে আমাকে নিউটনের যে এক্সারসাইজ পার্টটা রয়েছে একটু ছবি তুলে পাঠাবে। বেটার হয় পিডিএফ করতে পারলে, না হলে দরকার নেই, জাস্ট নর্মাল ছবি তুলে পাঠিয়ে দেবে। এক্সারসাইজ মানে যেখানে কোন এক্সারসাইজটা শুনে রাখো, যেখানে নিউমেরিক্যাল প্রবলেম রয়েছে, আর এক্সাম্পলের পার্টটা। এক্সাম্পলে দুটো পার্ট থেকে, একটা সিবিএসসি একটা আইএসসি, তুমি শুধু আইএসসিটা পাঠাবে তাহলেই হবে। আচ্ছা, আর বাকি তোমাদের যে প্রবলেমগুলো সলভ করতে হবে তিনজনকে, সেটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো সলভ করার জন্য। এই সিমিলারিটি ডিফারেন্স বিটুইন কুলম্বিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স তোমরা বাড়িতে পড়বে। আরেকটা হচ্ছে পরের দিনের জন্য হেডিং দিয়ে রাখো, পরের দিন আমি করাবো হচ্ছে এখান থেকে, এগুলো সব হয়ে গেল, সুপার পজিশন প্রিন্সিপাল এভরিথিং ইজ ডান। সো হেডিং দিয়ে রাখো পরের দিনের জন্য অরিত্র, কনসেপ্টস অফ ভেক্টর। কনসেপ্টস অফ ভেক্টর রিভাইজ হবে, কনসেপ্টস অফ ভেক্টর। ভেক্টর করিয়ে দিলে চ্যাপ্টারের প্রায় অনেকটাই শেষ হয়ে যাবে আমাদের। ভেক্টর সিলেবাসে নেই, কিন্তু ভেক্টর আমাদের এখানে কাজে লাগবে। মানে সিলেবাসে নেই ইন দ্য সেন্স ভেক্টর থেকে আলাদা করে কোশ্চেন দেবে না, কিন্তু ভেক্টরের অ্যাপ্লিকেশন না হলে এটা চ্যাপ্টার এগোবেই না। যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যাপ্টারটা শেষ করে দেবো আমি। চলো, কোনো ডাউট থাকলে বলো, আদারওয়াইজ লিভ। নোটস সেন্ড করো।